সো আজকে হচ্ছে আমাদের দুইটা চ্যাপ্টার, জুলজি ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার। এর মধ্যে ফার্স্টের চ্যাপ্টারটা আপনাদের কার কেমন পছন্দ আমি জানি না, সেকেন্ড চ্যাপ্টারটা সবার মোটামুটি একদম গণহারে অপছন্দ। এখন আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আপনাদের সেকেন্ড চ্যাপ্টারটা মানে আমাদের প্রাণীর পরিচিতি চ্যাপ্টারটা থেকে জিএসটি তে খুব কম প্রশ্ন আসে এবং খুবই খুবই সুপারফিশিয়াল প্রশ্ন আসে, মানে একদম সুপারফিশিয়াল প্রশ্ন আসে। তো কিন্তু আমাদের এই যে 1 নম্বর চ্যাপ্টারটা, এটা থেকে মোটামুটি একটু একটু প্রশ্ন আসে আর কি। তো আমি আজকে আমাদের এখানে তোমার জিএসটি তে এই বিগত বছরগুলোতে যত প্রশ্ন আছে সেগুলো আছে। এখন আমি তোমাকে প্রশ্ন ধরে ধরে সলভ করানো থেকে আমার মনে হয় যে তোমাকে একটু পয়েন্ট আউট করে দেওয়া উচিত যে তোমার কি কি পড়তে হবে আসলে। তো আমি হচ্ছে বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টের সাথে কথা বলেছি। তো ওরা বলেছিল যে আপু আমাদের মানে ধরো মেইন বই পড়ার পাশাপাশি নিজেদের একটা নোট খাতা ছিল। ওই নোট খাতার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা ছিল। ওই পয়েন্টগুলো ধরেন একদম লাস্ট মোমেন্টে রিভাইজার জন্য আমার জন্য খুব হেল্পফুল ছিল। সো আমি তোমাদের জন্য ওরকম একটা নোট টাইপের করা ট্রাই করেছি। তো দেখো আজকে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস। তো দেখো এখন আমি এই প্রশ্ন প্র্যাকটিসের আগে প্রথমে চলে যাই হচ্ছে তোমাদের কি কি পড়তে হবে। আচ্ছা, তো প্রথম টপিকটার মধ্যে আসে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নাম। এখন বৈজ্ঞানিক নাম কোনগুলো পড়বো, এতগুলো বৈজ্ঞানিক নাম মনে রাখা তো পসিবল না। তো বৈজ্ঞানিক নাম আমি জানি এতগুলো মনে রাখা পসিবল না। একদম যেগুলো ধরো কমনলি কিছু, ধরো গিনিপিগ, তারপরে ধরো তোমার কেঁচো, জোক, এই টাইপের যেগুলো কমন, ওই টাইপের বৈজ্ঞানিক নামগুলোই তোমার হচ্ছে জিএসটি প্রশ্নের মধ্যে বেশি বেশি করে আসে। সো আমরা বৈজ্ঞানিক নামের দিকে বেশি ফোকাস দেবো, ঠিক আছে? মানে হচ্ছে যেগুলো কমনলি বৈজ্ঞানিক নাম। আপনারা একটু আমার সাথে বইটা খুলে বসবেন কাইন্ডলি। আমি বই দেখেই পড়াইতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম একটু নিজে ফ্রি হ্যান্ডলি পড়াই তোমাদেরকে। ওকে ওকে আচ্ছা, তো দেখো ফার্স্টে আমি যদি টপিক ওয়াইজ যাই, তাহলে আমাদের হচ্ছে তোমার বইয়ের মধ্যে যেটা বললাম গিনিপিগের নামটা ইম্পর্টেন্ট। এখন টপিক ওয়াইজ গেলে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিটা পাচ্ছি। কি পাচ্ছি আমরা? প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, ঠিক আছে? প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। ওকে, এখন শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে তুমি অনেকগুলা পাবা। তো এখন এই অনেকগুলোর মধ্যে আমাদের কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট জিনিসটার জন্য আমরা সেটা দেখবো। এখানে ধরো তোমার আছে যে কোষীয় মাত্রার গঠন কারা তৈরি করে, টিস্যু মাত্রার কারা গঠন করে। আমরা এগুলোর বাইরে যেগুলো জিনিসটার জন্য টপিক ইম্পর্টেন্ট আমরা সেগুলো জানার চেষ্টা করবো। ফার্স্টে চলে আসে ক্লিভেজ। ক্লিভেজ জিনিসটা কি? ক্লিভেজ মানে হচ্ছে তুমি ওর মানে ধরো ওর বডিটা তোমার ভ্রূণ অবস্থা থেকে পরবর্তীতে কয়টা ভাগে ভাগ হচ্ছে আর কি, একদম সোজা বাংলায় বলতে গেলে এরকমই, ঠিক আছে? আচ্ছা, তো ক্লিভেজের মধ্যে ফার্স্টে আমরা পেয়ে যাই হচ্ছে অরিও ক্লিভেজ। আমি এখানে তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব না, কারণ এখন আসলে বুঝাবুঝির সময় আমি মনে করি যে নাই। বুঝাবুঝির থেকে আমার মনে হয় যে জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখলেই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা ফার্স্টে চলে যাই হচ্ছে ক্লিভেজে। ওকে, ক্লিভেজ আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো যদি আপনারা আমার সাথে বসে বসে নোট করেন, কারণ লিখলে মাথা বেশি কাজ করে, ঠিক আছে? ব্রেন বেশি কাজ করে, ভালো মনে থাকবে। ওকে আচ্ছা, তো ক্লিভেজের মধ্যে ফার্স্টে আমরা পেয়ে যাই হচ্ছে তোমার অরিও ক্লিভেজ। কি পাচ্ছি আমরা? অরিও ক্লিভেজ। ওকে, এখন অরিও ক্লিভেজ কারা দেখায়, এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে অরিও ক্লিভেজ কারা করে, দেখো নামের সাথে মিল আছে, আর্থ্রোপোডা। কারা করে? আর্থ্রোপোডা, ঠিক আছে? তাহলে দেখো যে অরিও, অরিওর সাথে তোমার আর্থ্রোপোডা। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমি কিন্তু ক্লিভেজের কথা বলছি, প্রতিসাম্যতার কথায় গেলে কিন্তু আমরা আবার আলাদা হয়ে যাব, ঠিক আছে? তাই ওয়ার্ড গুলো খেয়াল, আমি কিন্তু ক্লিভেজের কথা বলছি। তাহলে ক্লিভেজে তোমার অরিও ক্লিভেজ কে দেখাচ্ছে? আর্থ্রোপোডা দেখাচ্ছে। ওকে, এখন চলে আসতেছে হচ্ছে দ্বিপার্শ্বীয়। তোমাদের বইয়ের মধ্যে আছে, তুমি চাইলে মার্ক করে রাখতে পারো, বাট আমার কাছে মনে হয় লিখলে জিনিসটা ভালো মনে থাকে। এখন হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা অলরেডি জিএসটি একবার চলে আসছে, ঠিক আছে? তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কারা দেখায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায় হচ্ছে আমাদের করডাটা। কারা দেখায়? করডাটা। করডাটা কারা? এই যে আমরা নিজেরাই হচ্ছে করডাটা। তো করডাটার অনেক বড়টা ক্লাসিফিকেশন আছে, ইউরো করডাটা, সেফালো করডাটা, ভার্টিব্রাটা, এগুলোর আবার কতগুলো, ভার্টিব্রাটা 7টা শ্রেণীতে ভাগ করা যায়, অনেক বিশাল রকম একটা ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, এখন ধরো আমি তোমাকে প্রশ্নটা এভাবে করতে পারি যে নিচের কোন প্রাণীটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায়? আমি তোমাকে ডিরেক্ট পর্বের নাম দিইনি, করডাটা দিইনি। আমি ধরো তোমাকে দিলাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, তারপর অপশনে অন্য কিছু দিয়ে দিলাম। তখন তোমাকে চিনতে হবে যে প্যান্থেরা টাইগ্রিস বা টাইগার হচ্ছে তোমার করডাটা পর্বের প্রাণী, সো এ তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের আরেকটা প্রতিসাম্যতা আছে, সেটা হচ্ছে সর্পিল প্রতিসাম্যতা, ঠিক আছে? সর্পিল সাপের মতো শেপে হচ্ছে, আচ্ছা সর্পিল বানাম লিখছি আমি। ওর প্রতিসাম্যতাটা কিরকম হবে? সাপের শেপের হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কারা কারা দেখায়?
এটা দেখায় হচ্ছে আমাদের অ্যানেলিডা এবং মলাস্কা। ঠিক আছে, কারা দেখাচ্ছে? অ্যানেলিডা এবং মলাস্কা। এখন আমি যদি তোমার এগুলো তোমার হচ্ছে কয়টা তলের উপর ভাগ করে মানে কয়টা তলের উপর ডিপেন্ড করে ভাগ করতেছি সেটার উপর ইয়া করছে। এখন আমি তোমাকে বলি ভ্রূণীয় বিকাশ অনুযায়ী, এগুলো কিন্তু আজমল স্যার নিউ এডিশনের মধ্যে আসে। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি যে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ অনুযায়ী যদি আমি ওদেরকে ভাগ করতে চাই, তাহলে তুমি ওদেরকে কিভাবে ভাগ করবা? ঠিক আছে, দেখো এই জন্যই বলছি নোট করাটা কিছু কিছু ক্ষেত্রে হেল্পফুল। কারণ দেখো দেখো আমরা এখান থেকে মনে রাখতে পারবো, এই যে তোমার আর্থ্রোপোডা আর এই যে অ্যানিলিডা এবং মলাস্কা, এগুলো হচ্ছে তোমার ভ্রূণীয় বিকাশ অনুযায়ী প্রোটোস্টোমিয়া। কি? প্রোটোস্টোমিয়া। আমি আশা করি লেখা দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রোটোস্টোমিয়া। তাহলে দেখো আমি এগুলা বিভাজন তলের উপর ভাগ করে অরিও, দ্বিপার্শ্বীয়, সর্পিল লিখলাম। আর আমি যদি বলি যে ভ্রূণীয় বিকাশ অনুযায়ী আর্থ্রোপোডা, অ্যানালিডা, মলাস্কা, এগুলো হচ্ছে তোমার প্রোটোস্টোমিয়া। ঠিক আছে, এখন প্রোটোস্টোমিয়া যেহেতু পড়ছি, প্রোটোস্টোমিয়ার সাথে নাম আর একটা মিল থাকতে পারে না, ডিউটারোস্টোমিয়া। তাহলে ডিউটারোস্টোমিয়া কারা? এই যে আমাদের কর্ডাটা এবং কর্ডাটার সাথে আরেকটা অ্যাড হবে, আরেকটা অ্যাড হবে তোমার ইউরোকর্ডা। ঠিক আছে, আমি ইউরো লিখলাম। এই দুইটা মিল হচ্ছে তোমার ডিউটারোস্টোমিয়া। ঠিক আছে, ডিউটারোস্টোমিয়া। ওকে ওকে, ঠিক আছে। ইউটিউবে কেন লাইভ হইতেছে না আমি তো জানি না, আমি তো পাবলিক করেই পাবলিশ করলাম। ঠিক আছে, বুঝতে পারছো? এক মিনিট, পুরোটা মনে দেখা যাচ্ছে না। ওকে, এখন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, এই পার্টটুকু সবার ক্লিয়ার হয়েছে? আমরা জাস্ট এখানে একটা টপিক পড়লাম, ক্লিভেজ। এখন যদি আমি তোমাকে বলি ভ্রূণ স্তর অনুযায়ী, ভ্রূণ স্তর মানে কি? ওর ভ্রূণ মানে ধরো যখন ভ্রূণ অবস্থায় ছিল তখন ওর কয়টা স্তর ছিল সেই অনুযায়ী। তো আমরা জানি আমাদের ওই যে সিরিয়াল মনে রাখবা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এভাবে করে মনে রাখলে পরিফেরা কোনো স্তরের মধ্যেই পড়ে না, কারণ ও কোষীয় মাত্রা, ওকে আমরা কোনো স্তরের মধ্যে ফালাতে পারি না। আমাদের যদি তুমি বলো যে একটু নেক্সটে নিডারিয়া তোমার হচ্ছে দ্বিস্তরী স্তর আর কি। আমাদের প্রাণী জগতের মধ্যে দুইটা পর্ব, নিডারিয়া এবং টিনোফোরা যদি অত বেশি মেনশন হয় না, বা স্টিল আমরা মনে রাখবো নিডারিয়া এবং টিনোফোরা তোমার হচ্ছে দ্বিস্তরী, এবং এর পরবর্তীতে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে সামনে যতগুলো আসে সবগুলো তোমার হচ্ছে কি ত্রিস্তরী। ঠিক আছে, এটাও চাইলে লিখে রাখতে পারো। এখন চলে আসি প্রতিসাম্যতা। আপনাদের জিএসটি তে প্রতিসাম্যতা থেকে আমি দেখেছি টোটাল 5 বার প্রশ্ন আসছে, 5 বার। তুমি বুঝতেই পারতেছো টপিকটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রতিসাম্যতা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। ঠিক আছে, প্রতিসাম্যতা একদম 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। ওকে, ডিউটারোস্টোমিয়া টপিকটা আরেকবার। এটা আচ্ছা, প্রোটোস্টমিয়া ডিউটারোস্টমিয়া আমি চাচ্ছিলাম না তোমাদেরকে খুব ডিটেলসে বলার জন্য, যে প্রোটোস্টমিয়া হচ্ছে ওদের ভ্রূণ অবস্থায় যে ব্লাস্টোপোরটা থাকে, মানে ওদের ব্লাস্টোসিস্টের যে মুখের উপর যে ছিদ্রটা থাকে, ওই ছিদ্রটা ওদের মুখ ছিদ্রে মানে ধরো মুখে পরিণত হয়েছে, এটাকে আমরা বলি প্রোটোস্টমিয়া। আর ধরো করডাটা আমাদের ক্ষেত্রে এই যে ব্লাস্টোপোরটা পরবর্তীতে আমাদের পায়ু ছিদ্রে পরিণত হয়, এই জন্য আমরা তাদেরকে বলি ডিউটারোস্টমিয়া। এই ডিউটারোস্টমিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে করডার, একটা হচ্ছে ইউরোকর্ডাটা। ঠিক আছে, এবং তুমি চাইলে এখানে একাইনোডার্মাটাও লিখে রাখতে পারো। ঠিক আছে, এখানে চাইলে তুমি একাইনোডার্মাটাও লিখে রাখতে পারো, একাইনোডার্মাটা। যেসব পোলাপান এখনো ভোটের ইয়াদ উত্তেজনা ছেড়ে ক্লাস করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো প্রতিসাম্যতার মধ্যে আমরা চলে যাই হচ্ছে ডিটেলসে। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে গলীয় প্রতিসাম্যতা। নেমোনিক আমি একটু কম পছন্দ করি, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমার জন্য মনে রাখতে নেমোনিকটা লাগে। তো দেখো এখানে তোমার বইয়ে যদি খুলে দেখবা যে অনেক কিছু আছে, আমরা একটু একদম গ্রসটা বলি। হ্যাঁ, ভলভক্স, হেলিওজোয়া, আর হচ্ছে তোমার রেডিওলারিয়া।
তো আমি এগুলো মনে রাখতাম কি, আচ্ছা আমি আরজিবি দিয়ে মনে রাখতাম, বাট স্টিল এটা মনে রাখা আরেকটা ওয়ে হচ্ছে, দেখো ভলভক্স, খুব বল বলের সাথে মিল না, তাহলে বল কিরকম হবে শেপের, বল অবশ্যই গোল হবে, তাহলে ভলভক্স তোমার গোলীয় প্রতিসাম্যতা দেখায়, ঠিক আছে। তারপর হচ্ছে হেলিক্স। হেলিক্স মানে কি, আমরা তোমরা যখন ডিএনএ পড়ছো তখন তোমরা হেলিক্স পড়ছো না, হেলিক্স মানে তোমার হচ্ছে ঘূর্ণ। তো তুমি যদি ঘূর্ণটা কিভাবে গোল করে চিন্তা করো, তাহলে আমার হেলি ওয়ার্ডটা মানে হচ্ছে গোল আসে, তাহলে আমার গোলীয় প্রতিসাম্যতার সাথে মিলে গেল। এরপর হচ্ছে রেডিওলারিয়া। এখন এটা কিভাবে মনে রাখতাম, তখন তো আগে তোমার বিনোদনের মাধ্যম বলো, গণমাধ্যম ছিল, রেডিও ছিল। তো রেডিও মানুষ একদম গোল হয়ে সবাই বসে বসে শুনতো, তাহলে এই যে রেডিও সবাই গোল হয়ে শুনতো, তাহলে আমরা মনে রাখবো গোলীয় প্রতিসাম্যতা কে দেখায়, রেডিওলারিয়া, ঠিক আছে, কে দেখায়, রেডিওলারিয়া। ওকে, এখন দেখেন একটু আগে আমরা অরিও ক্লিভেজ পড়ে আসছিলাম, অরিও ক্লিভেজ কে দেখাচ্ছিল, 800 পড়ে দেখাচ্ছিল। এখন আমরা পড়বো হচ্ছে অরিও প্রতিসাম্যতা, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে অরিও প্রতিসাম্যতা, কারা কারা দেখাবে বলেন, এটা অনেকবার আসছে। হাইড্রা, অবভিয়াসলি হাইড্রা দেখাবে, ঠিক আছে। আমাদের সি অ্যানিমন দেখাবে, ঠিক আছে, সি অ্যানিমন দেখাইলো। আর কে দেখাবে বলেন, জেলিফিশ, কে দেখাবে, জেলিফিশ বা আমাদের অরেলিয়া অরিটা। এদের কিন্তু বৈজ্ঞানিক নাম লাগবে, ঠিক আছে, যেরকম সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেট্রিডিয়াম, আর আপনার জেলিফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরেলিয়া অরিটা। তাহলে আমাদের অরিও প্রতিসাম্যতা কারা কারা দেখাচ্ছে, হাইড্রা, সি অ্যানিমন এবং জেলিফিশ, ঠিক আছে। তাহলে দেখো আমি মনে রাখতাম হচ্ছে অরিও মানে আমি মনে রাখতাম ওয়াটারি, তাহলে ওয়াটারি দিয়ে আমরা জানি হাইড্রেশন ওটার সাথে ওয়াটারের মিল আছে না, তাহলে হাইড্রা। তারপরে দেখো সি এর সাথে তোমার ওয়াটারের মিল আছে, পানি, সি তো সমুদ্রে পানি থাকবে। আর জেলি, তো তোমরা একবার জেলি একটু ধরো যে ফিশ কোথায় থাকবে, পানিতে থাকবে, তাহলে ওয়াটারি বা অরিও দিয়ে আমি হচ্ছে বাকি তিনটা মনে রাখতাম, ঠিক আছে। ওকে, এখন আসি অরিও পড়ে ফেলছি, তাহলে এখন আমরা পড়বো ডি অরিও। কি পড়বো, ডি অরিও। ডি অরিওটা সুন্দর, একটাই আছে, টিনোফোরা, ঠিক আছে। কি, টিনোফোরা, টিনোফোরার মধ্যে যে সিলোপ্লানা আছে, সিলোপ্লানা হচ্ছে তোমার এই ডি অরিও প্রতিসাম্যতা দেখায়, ঠিক আছে। হ্যাঁ, জেলিফিশ, ভেরি গুড। আচ্ছা, এখন চলে আসি ডি পার্শ্বীয় প্রতিসাম্যতা। এখানে আপনারা পেঁচান কোনটা প্রতিসাম্যতা আর কোনটা হচ্ছে আপনার ক্লিভেজ। এখন আসে হচ্ছে ডি পার্শ্বীয় প্রতিসাম্যতা। ডি পার্শ্বীয় প্রতিসাম্যতা কারা কারা দেখায়, প্রজাপতি আর হচ্ছে ব্যাং। ডি পার্শ্বীয় প্রতিসাম্যতা বলতে খুবই ইজি, তুমি মাঝখান বরাবর কাটলে দুই পাশে সেম থাকবে। প্রজাপতির কথা চিন্তা করো, ওর দুই পাশে পুরোপুরি সেম, মাঝখানে হচ্ছে ওর যে বডিটা, এন্ড বডিটাকে তুমি একদম মিড বরাবর কাটো, তাহলে দুই পাশে সেম সেম থাকতেছে না, ব্যাং এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তাহলে আমাদের প্রজাপতি এবং ব্যাং এগুলোরও কিন্তু বৈজ্ঞানিক নাম লাগবে, ঠিক আছে। এখন চলে আসে তোমার অপ্রতিসাম্য। কি, অপ্রতিসাম্য মানে যাকে তুমি ভাগই করতে পারতেছো না, যাকে তুমি একেবারেই ভাগ করতে পারতেছো না, ঠিক আছে। এরা কারা, এরা ফার্স্ট এসে আমার স্পঞ্জ। তাহলে দেখো এই স্পঞ্জ থেকে তোমাকে মাথায় রাখতে হবে যে স্পঞ্জ তাইলে কোন পর্বের মধ্যে পড়ে। স্পঞ্জ কিন্তু আমাদের প্রথম পর্ব মানে পরিফেরার মধ্যে পড়ে, ঠিক আছে, স্পঞ্জ হচ্ছে পরিফেরার মধ্যে পড়ে। এরপর চলে আসে আমাদের আপেল শামুক, আপেল শামুক বা পিলা গ্লোবোসা। এই আপেল শামুক হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ে, মলাস্কার মধ্যে পড়ে, ঠিক আছে। আপেল শামুক, গুড, ওকে, ঠিক আছে। ওকে, আপনাদের কি লিখে লিখে বেশি ইজি হচ্ছে নাকি আমি ডিরেক্ট বই থেকে পড়াবো? তোমরা অপিনিয়ন দিতে পারো, সমস্যা নেই। লিখে লিখে বেশি ইজি না হলে আমরা ডিরেক্ট বই থেকে পড়াতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা অপিনিয়ন দাও, ডিরেক্ট বই থেকে পড়াবো, লিখতে অসুবিধা হচ্ছে তাহলে বই থেকে পড়াবো, সমস্যা নেই। কিরে ভাই, কেউ রেসপন্স করো। নাহলে আমি বই থেকে পড়াবো ডিরেক্ট। আচ্ছা, এখন চলে আসি খণ্ডকায়ন। খণ্ডকায়ন মানে হচ্ছে তুমি ওর বডিকে কয়টা খণ্ডকে ভাগ করতে পারো। আপনাদের জিএসটি তে এত ডিটেলস, এত এক্সাম্পল থেকেও প্রশ্ন আসেনি। আপনাদের জিএসটি তে কি প্রশ্ন আসছে,
যে তুমি একটা পতঙ্গকে কয়টা খণ্ডে ভাগ করতে পারবা। একদম সুপারফিশিয়াল প্রশ্ন, এর থেকে সুপারফিশিয়াল আর হতে পারে না। ঠিক আছে, বই থেকে। ওকে ঠিক আছে, মোরসালিন ইমতিয়াজ পড়ালাম বই থেকে, দাঁড়াও সরি। এক মিনিট, তাহলে আমি ডিরেক্ট বই থেকে পড়াই, তারপর হচ্ছে আমরা পিডিএফ আসি। ঠিক আছে, ওয়েট। এই বই শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য থাকছে। সো আপনারা কেউ এটা বলে বলে মাথা নষ্ট করেন না যে আপু দাগানো বইয়ের পিডিএফ দেন, কারণ এটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি আসুক। এই যে আমাদের ডিজিটাল বই, এই ডিজিটাল বইয়ের মর্মার্থ কি, এখানে হচ্ছে আপনি যদি দেখেন, এই দেখেন আমাদের এখানে হচ্ছে আপনার বইটা পুরোপুরি দাগানো আছে। দাগানো বই সবাই আপনাকে দেয়, কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা ইউটিউবের আইকন আছে। এই ইউটিউবের আইকনে তুমি যদি ক্লিক করো তাহলে একদম এই টপিকের, জাস্ট এই টপিকটুকুর ক্লাস তোমার হচ্ছে এখানে থাকবে। তোমার যদি মনে হয় ধরো আমার পুরো বইটা পড়া লাগবে না, আমার জাস্ট এই টপিকটুকু বোঝা লাগবে, তাহলে এই টপিকটুকু স্পেসিফাই ক্লাস হচ্ছে আমাদের এখানে থাকে। আর দেখো এখানে এক্সাম একটা আইকন আছে, তুমি জাস্ট এই প্রাণী বিভিন্নতা, প্রাণী বৈচিত্র্য, মানে এই টপিকটুকু থেকে এখানে এক্সাম দিতে পারবা। সো আমার কাছে মনে হয় মিললে সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এটা। যাই হোক, দেখো এখানে আমাদের পুরো বইটা দাগানো আছে। আমার মনে হয় এক্সট্রা করে দাগানো লাগে না, জাস্ট তোমাদেরকে বলে বলে যাব। ঠিক আছে, আমরা কোন বন্ধু পড়ছিলাম, এগুলো আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, প্রতিসাম্যতা আমাদের শেষ। এখন আমরা পড়ছিলাম যে খণ্ডকায়ন, তাই না? হ্যাঁ, আমি বইয়ে চলে আসার একজন বলছি লিখতে। আচ্ছা সমস্যা নেই, আমি কতটুকু আমি নিজেও লিখবো, এখানেও লিখবো। আমার এখান থেকে লেখা ছাড়া কোনো উপায় নাই, আমিও লিখবো, সমস্যা নাই। আমি জাস্ট দেখো তোমরা, তাহলে মনে হয় আমার একটু সময় বাঁচবে, কারণ তোমাদের টাইম বেশিও নিতে চাচ্ছি না। ওকে, আচ্ছা। তো দেখো আমরা চলে এসেছি খণ্ডকায়ন। খণ্ডকায়ন মানে হচ্ছে তুমি ওর বডিকে কয়টা খণ্ডকে ভাগ করতে পারবে। ঠিক আছে, যেটা বললাম যে যে স্টুডেন্ট থেকে প্রশ্ন আসছে। তো দেখো এখন আগে সমখণ্ডকায়ন। সমখণ্ডকায়ন মানে কি, তুমি ওর বডিকে কয়টা ইকুয়াল খণ্ডে ভাগ করতে পারবা। আমরা এখানে জাস্ট এক্সাম্পলটা পড়বো। তার মধ্যে আমরা কাকে পাচ্ছি, কেঁচোকে। একটু কেঁচোর চেহারাটা একটু মাথার মধ্যে ভাসাও, তাহলে এবার কেঁচোর প্রত্যেকটা বডির পার্ট ইকুয়াল, তাহলে আমাদের সমখণ্ডকায়ন বা হোমোনোমাস মেটামির আমরা কার মধ্যে পাচ্ছি, অ্যানলিডা, পাশে কেঁচো। আপনারা খাতার মধ্যে সেভাবেই নোট করবেন, খণ্ডকায়ন লিখে সমখণ্ডকায়ন বিষয়টা শুধুমাত্র লিখবেন অ্যানলিডা। ঠিক আছে, এখন আসে অসমখণ্ডকায়ন। অসমখণ্ডকায়ন মানে কি, যার বডি প্রত্যেকটা খণ্ড সেম না। যেরকম তুমি যদি আমার দিকে তাকাও বা তুমি নিজের দিকে তাকাও, দেখবে আমাদের মাথাটা প্রপোর্শনেটলি ছোট, আমাদের বক্ষটার থেকে একটু বড়, আমাদের এই অ্যাবডোমেন মানে আমাদের উদরটা একটু বড়, আমাদের আবার এই যে উপাঙ্গগুলো একেবারে বড় বড়, মানে আমাদের কোনো খণ্ড কি সেম না। ঠিক আছে, তাইলে দেখো এই যে অসমখণ্ডকায়নের মধ্যে কারা কারা পড়তেছে, এই যে আর্থ্রোপোডা, তেলা পোকা, এই তারপর তোমার হচ্ছে ঘাসফড়িং, এই আর্থ্রোপোডা এবং করডাটা প্রাণী। তাহলে আমরা দেখো এই এসি, দেখো আমি মনে রাখতাম হচ্ছে এসি দিয়ে, এ দিয়ে হচ্ছে তোমার আর্থ্রোপোডা, সি দিয়ে তোমার করডাটা। এই এসি হচ্ছে একটা অসমতা সৃষ্টি করে। বড়লোকদের বাসায় এসি আছে, ইয়াদের বাসায় নাই, তো এসি হচ্ছে তোমার অসম খণ্ডকায়। ঠিক আছে, এখন আসি যাদেরকে তুমি একেবারে খণ্ডকায়িত করতে পারবা না, তারা কারা, তারা দেখো আমরা পাচ্ছি সমুদ্র তারা। সমুদ্র তারাকে তুমি চাইলেও কোন একটা খণ্ডকের মধ্যে ফালাইতে পারবা না, সবগুলো খণ্ডক এক একটা এক এক রকম। ঠিক আছে, আচ্ছা, মানে তুমি হচ্ছে ওকে কোনোভাবেই খণ্ডকায়িত করতে পারবা না। আর আমরা কাকে পাচ্ছি, ঝিনুককে পাচ্ছি। ঠিক আছে, কাকে পাচ্ছি, ঝিনুককে। ওকে, এখন চলে আসে হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। অঞ্চলায়ন মানে কি, যখন তুমি ওর কয়েকটা খণ্ডকে, মানে ধরো ওর কয়েকটা খণ্ড মিলে পুরো একটা অঙ্গের মতো কাজ করে। যেরকম ধরো আমি তো আমার এই হাতটাকে দেখাই, আমার এখানে হাতে অনেকগুলো বোনস আছে, হিউমেরাস আছে, রেডিয়াস আলনা আছে, এখানে আমার পুরো এই হ্যান্ডটার মধ্যে অনেকগুলো বোনস আছে। এখন প্রত্যেকটা ধরো এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এরা প্রত্যেকটা খণ্ডক মিলে পুরো একটা অঞ্চলের মতো কাজ করছে না, পুরো একটা উপাঙ্গের মতো কাজ করতেছে না। তো এইভাবে হচ্ছে আমরা তাকে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলি। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এত কিছু জানা লাগবে না, আমি বারবারই বলতেছি। এখানে আমরা জাস্ট দেখবো হচ্ছে অঞ্চলায়ন আমরা কার মধ্যে দেখি, অঞ্চলায়ন আমরা দেখি হচ্ছে কার মধ্যে, এই দেখো আর্থ্রোপোডার মধ্যে। কার মধ্যে দেখতে পারতেছি, আর্থ্রোপোডার মধ্যে। তোমার পরীক্ষার মধ্যে এইভাবেই আসবে প্রশ্ন, নিচে অঞ্চলায়ন কার মধ্যে বা ট্যাগমাটাইজেশন আমরা কার মধ্যে দেখি, কোন পর্বের প্রাণীর মধ্যে, এই আর্থ্রোপোডার মধ্যে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এই টপিকটুকুর মধ্যে আমাদের এখানে গেল, আমরা এখানে এক্সট্রা কিছু দেখতেছি না। এখন চলে আসে সিলোম। সিলোম হচ্ছে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে জিএসটি তে অনেক বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, সিলোম কি আমাদের এখন কিছু জানা লাগবে না, আমরা চলে যাবো ডিরেক্ট এক্সাম্পলে। ঠিক আছে,
ওকে দেখো, এক মিনিট। ওকে, এখন চলে আসি অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি? যাদের সিলোম নাই, ঠিক আছে, যাদের ভ্রূণীয় ওই মেসোডার্মাল কোষ থেকে কোনো সিলোম উৎপন্নই হয়নি। তাহলে অ্যাসিলোমেটের মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি? আমরা ওই যে সিরিয়ালি আমরা পর্বগুলোর নাম মনে রাখার চেষ্টা করব। তা আমরা এর মধ্যে পরিফেরা নিডারিয়াকে আগে বাদ দিয়ে দিচ্ছি, ওগুলো কাতারই পড়ে না, কারণ ওগুলো মানে ধরো তোমার নিডারি হচ্ছে দ্বিস্তরী, ঠিক আছে। নিডারিয়ার মধ্যে আমরা জানি কি থাকে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে, এখন এগুলো আমাদের মাথা ব্যথা না। দেখো অ্যাসিলোমেটের মধ্যে ফার্স্টে পাচ্ছি হচ্ছে আমরা তোমার কাকে, প্লাটিহেলমিনথেসকে, যেটা আমাদের মানে ক্রোনোলজিক্যালি আসে। এর পাশে আরেকটা পাচ্ছি নিমার্টিয়া। তাহলে অ্যাসিলোমেট কারা কারা? প্লাটিহেলমিনথেস এবং নিমার্টিয়া। তাহলে প্লাটিহেলমিনথেসের পরে কি আছে আমাদের? নেমাটোডা। তাহলে নেমাটোডা কি হবে তোমার? সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট মানে কি? ওর একটা সিলোম দেখে তোমার মনে হচ্ছে যে আসলে মনে একটা সিলোম আছে, বাট আসলে ওটা সিলোমের মতো কাজ করতেছে না, কোন একটা পাউচ রয়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এই যে নেমাটোডাকে আমরা পেয়ে গেছি। এখন আমি এটা মনে রাখতাম হচ্ছে এভাবে যে আমরা এসআরকে তো সবাই চিনি, তাই না? এসআরকে কে না চিনে? সবাই চিনে, তাই না? তাহলে দেখো এস আর কে, এখানে তো এস আর কে না, এখানে হচ্ছে এন আর কে। এখানে কে? এন আর কে। এন দিয়ে তোমার হচ্ছে নেমাটোডা, আর দিয়ে তোমার হচ্ছে রটিফেরা, এবং কে দিয়ে তোমার হচ্ছে কাইনোরিঙ্কা, ঠিক আছে। তাহলে সিউডোসিলোমেট কে? দেখো ও তো আর আসলে এস আর কে না, ও হচ্ছে এন আর কে, তাহলে ও সিউডো, তাহলে এই জন্য হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে নেমাটোডা, রটিফেরা এবং কাইনোরিঙ্কা, ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা যেটা বলতেছি শুধুমাত্র সেটা এখন নোট ডাউন করো। মানে লিখে লিখে পড়াইতাম, লিখে লিখে পড়লে আমার মনে হচ্ছে বেশি টাইম কনজিউমিং হচ্ছে, কারণ দুইটা চ্যাপ্টার তো শেষ করতে পারবো না আজকে। তো আমি চাচ্ছি তোমাদেরকে দ্রুত ছেড়ে দিতে, কারণ এখানে অনেকের আবার তাড়াহুড়া আছে, বসে বসে নির্বাচনের রেজাল্ট দেখবে। তাহলে দেখো আমার প্লাটিহেলমিনথেস গেল, নেমাটোডা গেল। এবার নেমাটোডার পর থেকে তোমার যতগুলা পর্ব আসে সবগুলোকে আমরা কিসের মধ্যে ফালাই দিব? ইউসিলোমেটের মধ্যে ফালাই দিব। দেখো এই যে ইউসিলোমের মধ্যে কাকে কাকে পাচ্ছি আমরা, ওই দেখো, দেখছো, মলাস্কা, অ্যানলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, প্রত্যেকটা পর্ব। তাহলে দেখো আমরা প্লাটিহেলমিনথেস গুলো অ্যাসিলোমিটে, নেমাটোডা গেল তোমার সিউডোসিলোমিটে, এরপরে গুলো যা যা আছে সবগুলো তোমার কিসের মধ্যে পড়তেছে? সবগুলো তোমার পড়তেছে হচ্ছে ইউসিলোমেটের মধ্যে, ঠিক আছে, ঠিক আছে। এক মিনিট। আচ্ছা, এখন দেখো আমরা চলে আসছি হচ্ছে ভ্রূণীয় বিকাশকালীন সময় তোমার সিলোম কি টাইপের ছিল সেটা অনুযায়ী। আমি কিন্তু অনেক কম পড়াবো এখান থেকে, সো একটু মনোযোগ দাও, ওকে। তাহলে দেখো আমরা চলে আসছি সাইজোসিলোমে। তোমার এখান থেকে এত কিছু পড়তে হবে না, তোমার জাস্ট হচ্ছে কি মনে রাখতে হবে, এখানে এক্সাম্পল এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা সাইজ করি কাকে? ধরো আম্মুরা আমাদেরকে আম কেটে দেন, আম সাইজ করে দেয়, তাহলে তুমি মনে রাখবা আমকে আমরা সাইজ করবো। তাহলে দেখো আম দিয়ে মনে রাখবা আম, তাহলে এ এম, তাহলে দেখো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এম দিয়ে তোমার হচ্ছে মলাস্কা, ঠিক আছে। তাহলে আমরা সাইটোসিলোমের মধ্যে কাকে পাচ্ছি? অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং মলাস্কা। এখন আসে হচ্ছে অ্যান্টেরোসিলোমেট। অ্যান্টেরোসিলোমেট বলতে কি, যে আপনারা আর্কেন্টেরনের নাম কেউ শুনছেন? তো ওদের সিলোমটা হচ্ছে আর্কেন্টেরন থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়, এই জন্য ওদেরকে অ্যান্টেরোসিলোমেট বলা হয়। যাই হোক, অ্যান্টেরোসিলোমেট আমরা কাকে পাচ্ছি? অ্যান্টেরোসিলোমেটের মধ্যে পাচ্ছি হচ্ছে আমরা, এক মিনিট, পাচ্ছি হচ্ছে আমরা একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এই দুইটা পর্বকে আমরা কিসের মধ্যে পাচ্ছি? অ্যান্টেরোসিলোমেটের মধ্যে পাচ্ছি। তুমি মনে রাখবে কর্ডাটা যেখানে যেখানে আছে, একাইনোডার্মাটাও লেজ ধরে ধরে যায়, মানে কর্ডাটা থেকে একটু কম উন্নত হচ্ছে একাইনোডার্মাটা, এর পরবর্তী তোমার হচ্ছে এই কর্ডাটা শুরু হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের এইটুক গেল, সিলোমের কাহিনী গেল, ঠিক আছে। এটা তো বুঝছি, এখান থেকে আর তোমার কিছু না জানলেও চলবে, এখানে যেই যে জিনিসপত্রগুলো আছে আমরা পরবর্তী আবার জানবো। আচ্ছা, এখন চলে আসে নটোকর্ড। নটোকর্ডের মধ্যে আমরা জানি যে আমরা নটোকর্ড মানে আমাদের যে ফার্স্টে আটটা আছে, আটটাকে হচ্ছে আমরা নন কর্ডেট বলি, কারণ ওদের কোনো মেরুদণ্ড বা কোনো ইয়া নাই। আর কর্ডেটের মধ্যে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে আরেকটা জিনিস আছে পৌষ্টিক নালী নিয়ে। পৌষ্টিক নালী যাদের একেবারেই নাই তারা কারা? প্যারাজয়া পরিফেরা, নামে মিল আছে না, প্যারাজয়া পরিফেরা, যাদের একেবারেই পৌষ্টিক নালী নাই। আর যাদের আছে তারা হচ্ছে তোমার ওই পরিফেরা পরবর্তী থেকে শুরু করে কর্ডেটা পর্যন্ত সবাই, ঠিক আছে। এখান থেকে আমরা কিচ্ছু দেখবো না, এখান থেকে তোমাদের জিএসটি তে কিছু আসে না, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগে আর কি। আমরা চলে যাব ডিরেক্ট হচ্ছে তোমার পর্ব পরিচিতির মধ্যে, ঠিক আছে। এক মিনিট আমি এখান থেকে টানি, তাহলে আমার জন্য ইজি হয়। এখান থেকে আমরা কিচ্ছু দেখবো না, নামকরণ নামকরণ, নামকরণটা দেখতে পারো, দ্বিপদ নামকরণ কে করে, ত্রিপদ নামকরণ কে করে, এইটুক দেখবা, বাট ইম্পর্টেন্ট টপিক এটা না, এখান থেকে জিএসটি তে প্রশ্ন আসে না। হুম, দাঁড়াও, এখান থেকে ডিরেক্ট যাই, তাহলে আমার জন্য ইজি হয়। আচ্ছা, এখানে দেখো নন কর্ডাটার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। নন কর্ডাটার বৈশিষ্ট্য থেকে আসলে তোমার জিএসটি তে প্রশ্ন আসে না,
তারপর আমরা একটু দেখে রাখবো। ঠিক আছে, এক মিনিট, আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে পরিফেরা। হ্যাঁ, এখন দেখো আমি জানি আপনাদের এখানে আসলে আপনাদের সবার মাথার মধ্যে একটু আকাশ ভেঙে পড়ে যে এত কিছু। ক্যামেরার পজিশন তো মনে এখন ঠিক আছে, আগে একটু নিচু ছিল। হ্যাঁ, মেডিকেলের সেকেন্ড টাইমের বইয়ের যে দাগানোটা সেটা সেম। আমরা তাও বই আরো আপডেট করব, নতুন নতুন বই যেহেতু চলে আসছে সে হচ্ছে আমরা বইটাকে আপডেট করব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে আসি হচ্ছে তোমার এই পরিফেরা থেকে কি কি জানতে হবে। তাহলে আমাদের চলে আসে আমাদের পরিফেরা থেকে কি কি জানতে হবে। এখানে অনেক কিছু আছে, তোমার কি সবকিছু লাগবে না। আপনাদের যে সেটা প্রশ্ন আসে কি যে ধরো এই পর্বগুলোর মধ্যে কোন একটা ইউনিক বৈশিষ্ট্য যেটা থেকে যে সেটা প্রশ্ন আসে যে এইটা কার মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো দেখো এখানে আমি যেটা যেটা বলবো যা সেটা সেটা মার্ক করবা। ঠিক আছে, আমি যেটা যেটা বলবো শুধুমাত্র সেটা মার্ক করবা। ওকে, তো দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে ওদের দেহ কোষ, আমরা ওই যে কোষ মাত্রা গঠন, টিস্যু মাত্রা গঠন ওগুলো আমরা পড়ছি। এখান থেকে আমরা ওটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে ও আচ্ছা এটা মুছি নাই তাই না। ওকে, আমরা দেখবো কি ফার্স্টে ওর মধ্যে কি আছে, তোমার অস্টিয়া আছে। তাহলে দেখো ওর মধ্যে আমরা কি পাচ্ছি, অস্টিয়া নামক অনেকগুলো ছিদ্র পাচ্ছি, কারণ এই পরিফেরাকে আমরা স্পঞ্জ বলি বা ছিদ্রাল প্রাণী বলি। তাহলে যেহেতু আমরা ছিদ্রাল প্রাণী বলতেছি তাহলে ওর মধ্যে ছিদ্রগুলোর নাম কি, ও ছিদ্রগুলোর নাম হচ্ছে তোমার অস্টিয়া। ঠিক আছে, তারপরে দেখো ওর পানি প্রবাহের জন্য একটা বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আছে। তাহলে তোমার প্রশ্ন আসবে যে নিচে এই বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আমরা কার মধ্যে দেখি। এখানে কিন্তু আমরা দুই ধরনের সংবহন তন্ত্র পাবো, একটা হচ্ছে পানি সংবহন তন্ত্র যেটা আমরা একটু পরে দেবো একানোডার্মাটার মধ্যে আছে, একটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র যেটা কার মধ্যে আছে, তোমার এই পরিফেরার মধ্যে। ঠিক আছে, এরপরে তুমি দেখো ওর মধ্যে ওকে আমরা বলছি ছিদ্রাল প্রাণী স্পঞ্জের মতো, ওর মধ্যে একটু কাটা কাটা আছে। তাহলে কাটাগুলা কি, এই যে স্পিকিউ। তাহলে আমি যেটা যেটা বলছি শুধুমাত্র সেই ওয়ার্ড গুলো একটু হাইলাইট করো। তাহলে হচ্ছে ওর কি থাকে, তোমার স্পিকিউল নামক অসংখ্য চুনোময় কাটা বা স্পঞ্জিন থাকে, ওটা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ওর অন্তঃপ্রাচীর মানে ওর ভিতরের প্রাচীরটা কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে ওর অন্তঃপ্রাচীরের কোষগুলোর নাম কি, কোয়ানোসাইট। এই জন্য আমরা ওর অন্তঃপ্রাচীরটাকে ডাকি হচ্ছে কোয়ানোডার্ম এবং ওর বাইরের প্রাচীরটাকে ডাকি হচ্ছে পিনাকোডার্ম। ঠিক আছে, আমাদের কোয়ানোডার্ম পিনাকোডার্ম লাগবে না, আমরা জাস্ট দেখবো কোয়ানোসাইট আমরা কার মধ্যে পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে পরিফেরার মধ্যে। ওকে ওকে, আচ্ছা তো যেহেতু আমি তোমাকে বারবার বলছি ও স্পঞ্জ ও স্পঞ্জ ও স্পঞ্জ, তাহলে ওর ভিতরের যে গহ্বরটা থাকবে, গহ্বরের বৈজ্ঞানিক ইয়া হচ্ছে তোমার সিল। ঠিক আছে, আমরা সিল বলতে বোঝা যায় একটা গহ্বর আছে। তাহলে স্পঞ্জের ভিতরের গহ্বরকে আমরা কি ডাকবো, স্পঞ্জোসিল ডাকবো। তাহলে স্পঞ্জোসিল কোথায় পাই আমরা, পরিফেরার মধ্যে পাই। মেইনলি ওকে আমরা মাত্র বললাম না যে ওর মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে, ওর নালীগুলা শরীরের ভিতরে এই স্পঞ্জোসিলের মধ্যে কি উন্মুক্ত হয় এবং শরীরের বাইরে গিয়ে তোমার অস্কুলামে গিয়ে উন্মুক্ত, ওটা লাগবে না আমাদের জন্য। ঠিক আছে, ওকে ওকে, এখন আমরা এখান থেকে কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে ওর একটা লার্ভা দশা আছে যার নাম হচ্ছে প্যারেনকাইমুলা, অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। তাহলে ওর লার্ভা দশার নামটা আমরা একটু দেখে রাখবো। ঠিক আছে, ওকে আশা করি এইটুকু ক্লিয়ার তোমাদের। এখন চলে আসি হচ্ছে তোমার যে আপু কোনটার কোনটার বৈজ্ঞানিক নাম আমরা মনে রাখবো। বৈজ্ঞানিক নামটা নিয়েই প্যারা। তো দেখো বৈজ্ঞানিক নাম সবগুলো একটু দেখার চেষ্টা করো, বাট যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো হচ্ছে তোমার এই যে বাজ স্পঞ্জ বা স্পঞ্জিলা অফিসিনালিস, এটা নাম একটু দেখে রাখবো যে বাজ স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কি, স্পঞ্জিলা অফিসিনালিস। ঠিক আছে, ওকে আর দেখতে পারো হচ্ছে তোমার এই যে সিলিয়াযুক্ত স্পঞ্জ বা স্কাইফা জিরানিটোসাম, এটা একটু দেখবা। ওকে, এটা নামটা একটু দেখবা। দেন এই যে মিঠা পানি স্পঞ্জের নাম হচ্ছে স্পঞ্জিলা প্রলিফেরান্স, এটা নাম একটু দেখবা। তাহলে আমরা এটা দেখবো, এটা দেখবো এবং এটা দেখবো, জাস্ট এদের নামগুলো একটু মুখস্থ রাখবো। ওকে ঠিক আছে, ওকে এখন চলে আসি নিডারিয়া। নিডারিয়ার মধ্যে নিডারিয়া মোটামুটি আমরা মানে ওই যে যখন আমরা হাইড্রা পড়ি তখন হাইড্রার মধ্যে আমাদের অনেকটুকু ক্লিয়ার হয়ে যায়। তো নিডারিয়ার মধ্যে আমরা কি পাবো, টিস্যু মাত্রার বহুকোষ এবং অরীয় প্রতিসম প্রাণী, এগুলো আমরা সবকিছু পড়ছি। ওর দ্বিস্তরী এটাও পড়ে আসছি আমরা। ওর মধ্যে একদম উল্লেখযোগ্য পয়েন্ট বলতে গেলে তোমার এখানে কিছু জিনিস আছে যেটা আমরা হাইড্রাতে একবার পড়বো, তা আমরা এখান থেকে একটু দেখে রাখবো। সেটা হচ্ছে এক মিনিট দাঁড়াও, আচ্ছা তো দেখো ওর মধ্যে কি থাকে, তোমার নেমাটোসিস ধারণকারী নিডোসাইট থাকে। নামই নিডারিয়া, তাহলে ওর মধ্যে কি পাবো আমরা, নিডোসাইট পাবো। ঠিক আছে, তারপর ওর দেহের মধ্যে একটা সিলেন্ট্রন থাকে, এটা আমরা পরবর্তী আবার পড়বো। তারপরে দেখতে পারো হচ্ছে ওর তোমার এই যে
দুইটা দশা থাকে, পলিপ দশা এবং মেডুসা দশা, ঠিক আছে? তাহলে পলিপটা হচ্ছে তোমার স্থবির এবং অযৌন, মানে ও দ্বারা ও কোনো যৌন জনন সম্পন্ন করতে পারে না এবং সে চলাচলও করতে পারে না। কিন্তু মেডুসা হচ্ছে মুক্ত, দেখো ম দিয়ে মেডুসা, ম দিয়ে মুক্ত, এবং সে কিন্তু যৌন জননে সক্ষম, ঠিক আছে? এখন প্রত্যেকটাই লার্ভা দশা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ওর লার্ভা দশার নাম কি? প্লানুলা। ওর লার্ভা দশার নাম কি? প্লানুলা, ঠিক আছে? ঠিক আছে, আমরা সামনে আগাই। এখন চলে আসে আপু, ওর থেকে আমরা কোনটার নাম মনে রাখবো? ওর থেকে তুমি নাম মনে রাখবা হচ্ছে এই যে নীল বোতামের নাম মনে রাখবে এবং সাগর কুসুম, মেট্রিডিয়াম সেনাইল। এই মেট্রিডিয়াম সেনাইল থেকে অনেকবার প্রশ্ন আসে, এটা নাম একটু মনে রাখবা, ঠিক আছে? এখন চলে আসি প্লাটিহেলমিনথেস। এখন থেকে আমাদের ত্রিস্তরী প্রাণীর কাহিনী শুরু, ঠিক আছে? ত্রিস্তরী প্রাণীর কাহিনী ওর থেকে শুরু হয়। ক্লাসগুলা থেকে তোমাদের জিএসটি কখনো প্রশ্ন আসে নাই, তাই তুমি চাইলে ক্লাসগুলো স্কিপ করতে পারো। আচ্ছা, এই প্লাটিহেলমিনথেসের আরেকটা নাম কি? ওর আরেকটা নাম হচ্ছে চ্যাপ্টার কৃমি। এখন চলে আসে আমরা ওর থেকে কি জানা লাগবে, এই দ্বিপার্শ্বীয় প্রতিসমানা কি কি, এগুলো সবকিছু আমরা পড়ে আসছি। ওর মধ্যে কোনো সিলম না, এগুলো সব আমরা জানি। এখন এখান থেকে জাস্ট একদম তোমার দেখো এখানেও মার্ক করা আছে, সেটা হচ্ছে ওর মধ্যে তুমি কি পাবা, অনেকগুলো মানে চোষক বা হুক, ওই হুক দিয়ে সে প্রাণী দেহের মধ্যে বা ওর যে পোষক দেহ সেখানে গিয়ে লাগে। তাহলে ওর মধ্যে আমরা কি পাচ্ছি? চোষক বা যে সাকার বা হুক পাচ্ছি, বা তোমার অনেকগুলো প্রাণীর মধ্যে খণ্ড সদৃশ প্রোগ্লোটিড থাকে। এই যে একটা ইউনিক নাম পেলে না, প্রোগ্লোটিড, এগুলো থেকে মেডিকেল সরি জিএসটিতে প্রশ্ন চলে আসে যে প্রোগ্লোটিড নিচে কোন প্রাণীর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে ওর মধ্যে আমরা কি পাচ্ছি? চোষক বা হুক পাচ্ছি বা প্রোগ্লোটিড পাচ্ছি। জাস্ট নোট খাতার মধ্যে প্লাটিহেলমিনথেস লিখে একটা তাম দিয়ে লিখো প্রোগ্লোটিড, তারপর চোষক বা হুক, ঠিক আছে? এরপরে দেখো ওর মধ্যে আরেকটা খুবই ইউনিক জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ওর কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, ওর কোনো শ্বসন তন্ত্র নাই, কিন্তু ওর মধ্যে কি আছে দেখো, ওর রেচন তন্ত্রটা অনেক শাখা প্রশাখা বিশিষ্ট, এবং ওর রেচন তন্ত্রের মধ্যে একটা স্পেশাল কোষ আছে, সেই কোষটার নাম হচ্ছে শিখা কোষ বা ফ্লেম সেল। এই ফ্লেম সেলটা বাংলায় ভাবে আসে যে ফ্লেম সেল, ফ্লেম সেল বা শিখা কোষ থাকে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্লাটিহেলমিনথেসের অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ওর মধ্যে আমরা অনেকগুলো লার্ভা দশা পাই, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে কোনটার নাম লাগবে। দেখো এই যে ফ্যাসিওলা হেপাটিকা যকৃত কৃমি, এটা শুধু মেডিকেল পড়তে পারে এখানে, এটা অনেকগুলো ভার্সিটি প্রশ্ন আসছে। তাহলে তোমার অবশ্যই এটা জানা লাগবে যে যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম কি? ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে? এরপর তোমার লাগবে হচ্ছে মানুষের রক্তকৃমি বা স্কিস্টোসোমা ম্যানসনি। এরপরে তোমার লাগবে হচ্ছে শুকুরের ফিতাকৃমি, টেনিয়া সোলিয়াম। এটা যদি বাদ দিতে চাও বাদ দাও, সমস্যা নেই। বাট এই তিনটা, ফ্যাসিওলা হেপাটিকাস, স্কিস্টোসোমা ম্যানসনি এবং টেনিয়া সোলিয়াম, এই তিনটার নাম একদম ঠোঁটের আগায় থাকবে, ঠিক আছে? হ্যাঁ, কোয়েশ্চেন আছে তো, আমি জাস্ট বইটা একবার মানে জাস্ট চ্যাপ্টারটা একবার ওভারভিউ করে তারপর আমরা কোয়েশ্চেনের মধ্যে চলে যাব, বিকজ আমি কোয়েশ্চেন ছাড়া তোমাকে পড়াতে চলে আসছি। আচ্ছা, এখন দেখো নেমাটোডা। নেমাটোডার মধ্যে এই সবকিছু আমরা মোটামুটি সবকিছু জেনে গেছি। এখন এখান থেকে একটা কি, ওর শরীরটা তুমি যদি দেখো, দেখে তোমার মনে হবে একটা টিউবের ভিতর একটা টিউব তুমি ঢুকাই দিচ্ছ, নলের ভিতরের নল। তো প্রশ্ন আসতে পারে এই নেমাটোডা বা ওর আরেকটা নাম কি, দেখো ওর একটা নাম এখানে আছে, আরেকটা নাম হচ্ছে গোল কৃমি। তাহলে আমরা ওকে কিরকম পাচ্ছি? নলের ভিতর নল পাচ্ছি, ওকে? ওর মধ্যে তুমি কি পাবা? যৌন দ্বিরূপতা পাবা। যৌন দ্বিরূপতা মানে কি? একই প্রাণীর মধ্যে তোমার ছেলে মেয়ে দুটাই থাকবে, ঠিক আছে? সেক্সুয়াল ডাইমরফিজম ওর মধ্যে পাচ্ছি, ওকে? ওরও তোমার শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র কিছুই নাই। ওর জীবন চক্রের মধ্যে লার্ভা দশা, কি কি লার্ভা দশা আছে? র্যাপটিডিফর্ম এবং মাইক্রোফাইলেরিয়া। এই মাইক্রোফাইলেরিয়া কিন্তু পরবর্তী আমি অ্যানালিডা থেকে আবার পাবো, স্টিল এখান থেকে দেখে রাখো। এখন ওর থেকে কোনটা জানবো? ওর থেকে অবশ্যই চোখ কৃমি, লোয়া লোয়া, তারপর তোমার গোল কৃমি বা কেঁচো কৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েড, সেটা জানাই লাগবে। গোদ্রোগের কৃমি, তোমার বুকেরিয়া, ব্যানক্রফটি, এটা একটু দেখে রাখবা, ঠিক আছে? এখন চলে আসি মলাস্কা। মলাস্কা থেকে কি কি জানা লাগছে? মলাস্কা থেকে অবশ্যই জানা লাগবে, যেটা অলরেডি পরীক্ষা আসছে, সেটা হচ্ছে ওর যে বাইরের শেলটা বা বাইরের কভারিংটা, সে বাইরের কভারিংটার নাম কি? ম্যান্টল, ঠিক আছে? ম্যান্টল গেল। এরপর দেখো ওর মানে ওর এই তোমার মলাস্কা এবং আর্থ্রোপোডা, ওদের দেহ গহ্বরটা তোমার হচ্ছে ওদের মধ্যে ধরো আমাদের যে রক্ত সংবহনতন্ত্র, আমাদের ধমনী, শিরা, কোষী জালিকা, এগুলোর মধ্যে রক্ত প্রবাহিত হয়, ওদের ডিরেক্ট দেহ গহ্বরের মধ্যে রক্ত প্রবাহিত হয়। এই জন্য যে আমি তোমাকে বললাম দেহ গহ্বরের বৈজ্ঞানিক নাম হচ্ছে সিল এবং রক্তের হচ্ছে হিম, তাহলে হিম যোগ সিল, হিমোসিলের মধ্যে দিয়ে ওদের রক্তগুলো প্রবাহিত হয়, ঠিক আছে? এই জন্য দেখো ওদের মধ্যে আমরা কি পাই, এই যে ওদের মধ্যে আমরা হিমোসিল পাই, ওকে? আচ্ছা, এরপর দেখো ওইখানে একটা আছে যে ওদের যে পা গুলা, তুমি যদি সামগ্রিক কথা চিন্তা করে দেখবো ওর পা গুলা খুব মোটা মোটা। এই পা গুলো এখানে মাংসল পিণ্ড লিখছে, বাট এটা একটা বৈজ্ঞানিক নাম হচ্ছে পোডিয়া। তোমার প্রশ্ন আসতে পারে পোডিয়া আমরা কার মধ্যে পাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তারপর আমরা কি কি পাচ্ছি ওর তোমার এক মিনিট একটু নামাই। ওর দেখো মুখবিভাগের মধ্যে কাইটিনের ভিতরে রেতিজিবা বা রেডুলা থাকে। রেডুলা কাদের থাকে না? বাইভেলভিয়ার থাকে না। এখন আমরা দেখবো বাইভেলভিয়ার কারা? ঝিনুক।
তাহলে দেখো ঝিনুক ওই শুরুর দিকে মনে করো ঝিনুকের মধ্যে ঝিনুক কোন ধরনের প্রতিসাম্যতা দেখায় তোমরা কমেন্টের মধ্যে বলবা। তাহলে দেখো রেডুলা, ওদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য তোমার প্রশ্ন আসবে, রেডুলা নিচের কোন পর্বের প্রাণীর মধ্যে পাওয়া যায়, কার মধ্যে পাওয়া যায় না, ঝিনুকের মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে। এবং ওদের রক্তে তুমি কোন কোন কণিকা পাচ্ছ, হিমোসায়ানিন আর হচ্ছে অ্যামিবোসাইট, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। ওদের মধ্যে অবশ্যই অর্ধমুক্ত সংবহনতন্ত্র পাওয়া যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। মেইনলি তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করে, মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ সংবহনতন্ত্র। মুক্ত দুইটার মধ্যে পাওয়া যায় আর্থ্রোপড এবং মলাস্কা। মলাস্কাতে আসলে পুরোপুরি মুক্ত সংবহনতন্ত্র না, অর্ধমুক্ত বলতে পারি যদি একদম স্পেসিফিকলি বলি আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে জীবন চক্রের চকোফোর বা বেলিজার বা গ্লচিডিয়াম লার্ভা দশা থাকে। এখন এখান থেকে তুমি এই দুটা নাম একটু খেয়াল করবা, যে শামুকের ক্লাসই হচ্ছে গ্যাস্ট্রোপোডা এবং ঝিনুক হচ্ছে তোমার বাইভ্যালভিয়া। নামের ক্ষেত্রে এখান থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এখান থেকে যে পিলা গ্লোবোসা বা আপেল শামুক এটা দেখে রাখবো আমরা, কারণ ও অপ্রতিসাম্য, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি অ্যানালিডা। অ্যানালিডার মধ্যে আমাদের মোটামুটি সবকিছু আমরা জানি। এখান থেকে এই যে প্রকৃত খণ্ডকায়ন দেখা, যেগুলো সবাই আমরা জানি। দেখো ওদের চলন অঙ্গ হচ্ছে কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। তাহলে পোডিয়া আমরা পাইছি মলাস্কার মধ্যে, প্যারাপোডিয়া কার মধ্যে পাচ্ছি, অ্যানালিডার মধ্যে পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো ওদের প্রায় প্রতিটা খণ্ডকে নেফ্রিডিয়া নামক তোমার রেচন অঙ্গ থাকে। তাহলে এখন পর্যন্ত আমরা রেচনের ক্ষেত্রে দুইটা স্পেসিফিক পাইছি, প্লাটিহেলমিনথেসের শিখাকোষ থাকে আর তোমার অ্যানালিডার কি থাকে, নেফ্রিডিয়া থাকে। জাস্ট এখান থেকে এইটুকু দেখলাম, ঠিক আছে। যেহেতু এটা ওর প্রত্যেকটা খণ্ডকের মধ্যে নেফ্রিডিয়া থাকে, এই জন্য নেফ্রিডিয়াকে আমরা সেগমেন্টাল অর্গানও বলি, ওকে। আচ্ছা, বাকি সবকিছু মোটামুটি কমন। দেখো এই যে ওর মধ্যে তোমার ওর লার্ভা দশার নাম কি, ট্রোকোফোর। তাহলে দেখো ট্রোকোফোর কিন্তু আমরা দুইটা জায়গায় পেয়ে আসছি, মলাস্কা লার্ভা দশার নামও ট্রোকোফোর, অ্যানালিডার লার্ভা দশার নামে ট্রোকোফোর। এখন প্রশ্ন যদি আসে যে নিচে ট্রোকোফোর কার লার্ভা দশা, যদি ধরো অ্যানালিডা মলাস্কা দুইটাই থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো হচ্ছে অ্যানালিডা, কারণ মলাস্কার ওটা কিন্তু আরো নাম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে কার কোনটা কোনটা নাম মনে রাখবো। এখান থেকে এই যে কেঁচো, কেঁচো মেটাফার পোস্থুমা, এটা একদম ঠাডায় মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। আমার প্যাচ লাগতো হচ্ছে তোমার মানে এই যে কেঁচো এবং জোকের নামের মধ্যে। তারপর আমি এভাবে করে মনে রাখছি যে তোমরা জানো না কেউ মানে তোমার পশ্চিমবঙ্গে দিকে একটা খাবার আছে কচুর পোস্ত নামে, তো আমি এই জন্য কেঁচো দিয়ে পোস্তুমা মনে রাখতাম, কচুর পোস্ত এভাবে করে। আর তোমার যে মহিষাযোগ, মহিষাযোগ হচ্ছে তোমার হিরোডা মেডিসিনালিস। তো আমি মনে রাখতাম হচ্ছে এভাবে যে মেডিসিন, ধরো আমাদের সবার তোমাদের ম্যাক্সিমামের নাই হয়তো, তো এই যে এমবিবিএস পড়ার বা মেডিসিন পড়ার আমাদের মধ্যে অনেক যোগ কাজ করে, একটা যোগ কাজ করে যে আমাদের পড়তে হবে, যোগ যোগ দিয়ে মনে রাখতাম মহিষাযোগ হচ্ছে হিরোডি মেডিসিনালিস, ঠিক আছে। আচ্ছা, চলে আসলাম আর্থ্রোপোডার মধ্যে। আর্থ্রোপোডার মধ্যে ঘাস ফড়িং এর সব জিনিসপত্র আছে, এখান থেকে এক্সট্রা কিছু নাই। এখান থেকে যে ম্যালপেজ আলিকা টালিকা এগুলো আমরা পরবর্তীতে দেখবো আবার। এখান থেকে তোমার কিছু স্কিপ করতে চাইলে তুমি স্কিপ করতে পারো। এখান থেকে জাস্ট নামগুলো দেখতে পারো, মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপিস মেলিফেরা, মশার নাম দেখলা, গৃহমাছির নাম দেখলা। চলে আসে একানোডার্মাটা। একানোডার্মাটার মধ্যে ফার্স্টে আসে ওর সকল সদস্য সামুদ্রিক, ঠিক আছে। ওর মধ্যে আমরা কোন ধরনের প্রতিসাম্যতা দেখি, পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, লার্ভা দশে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কারা দেখায় তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলবা, দেখি কারো মনে আছে কিনা। লার্ভা দশায় শুধুমাত্র তোমার একানোডার্মাটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায়, এরপরে ওরা হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসাম্য হয়ে যায়, ঠিক আছে। ওকে, ওর মধ্যে আমরা কি পাচ্ছি, ওর চলনাঙ্গ হিসেবে কে কাজ করে, নালিকা পদ, টিউফিট। তোমার প্রশ্ন আসবে টিউফিট নিচের কোন পর্বের প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যে ওদের কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, ওদের মেইনলি একটা কি আছে, পানি সংবহন তন্ত্র আছে। ওদের সবাই সামুদ্রিক, তাহলে ওদের মধ্যে কি থাকবে, পানি সংবহন তন্ত্র থাকবে। তাহলে দেখো আমরা নালী তন্ত্র পাইছি পরিফেরার মধ্যে, একদম শেষ পর্বে চলে এসে আমরা পানি সংবহন তন্ত্র পাচ্ছি কার মধ্যে, এই একানোডার্মাটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো এখান থেকে আর অত বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই, সমুদ্র তারা নামটা দেখে রাখবা, অ্যাস্টারিস রুবেন্স, ঠিক আছে। আর সমুদ্র শস্য নামটা চাইলে দেখতে পারো, হলোথুরিয়া টিউবুলোসা, অপ্রতিসাম্য, ঠিক আছে। ওকে, এখন দেখো করোটার মধ্যে ইম্পর্টেন্ট বলতে তেমন কিছু নেই, মানে আসে নাই এমন কিছু। তো এখান থেকে আমরা যেটা দেখে রাখবো সেটা হচ্ছে করোটার যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন গুলো আমরা দেখবো। ইউরোকর্ডাটার প্রাণী, ফার্স্ট আমরা দেখবো যে কয়টা প্রজাতি পাওয়া যায়। জিএসটিতে কেন জানি মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন দিয়ে দেয় যে এর কয়টা প্রজাতি বর্তমানে আছে আর কি, ঠিক আছে। তাহলে ওর 3000টা প্রজাতি পাই। আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে ওর এই বৈশিষ্ট্যের মধ্যে। বৈশিষ্ট্যের মধ্যে আমাদের কি কি জানা লাগবে, হচ্ছে দেখো এই যে ওর মধ্যে আমরা কি পাচ্ছি, ওর রক্ত সংবহনটা কিন্তু মুক্ত ধরনের। তা দেখো মুক্ত ধরনের মধ্যে আমরা 3টা পেয়ে গেছি। এক, ফার্স্টে আসে আর্থ্রোপোডা, মলাস্কা, পরে পাচ্ছি কাকে, এই ইউরোকর্ডাটাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ওর মানে আমরা জাস্ট এভাবে পড়বো রিভার্স পেরিস্টালসিস। রিভার্স পেরিস্টালসিস আমরা কার মধ্যে দেখতে পাচ্ছি, ইউরোকর্ডাটার মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো ওর মধ্যে আমরা প্রতীপ রূপান্তর পাই। তাহলে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট,
যে রিভার্স পেরিস্টালসিস নিচে কোনটার মধ্যে দেখা যায়, প্রতি প্রপান্ত নিচে কোনটার মধ্যে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইউরোকার্ডে কিছু ক্লাসিফিকেশন দিচ্ছে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা যা দেখতে পারি ওদেরকে আমরা সমুদ্রের ফোয়ারা নামে চিনি, এইটুকুই। আর এই যে এখানে যেই ইয়াগুলো আছে মানে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো একবার করে রিডিং দিয়ে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট স্টিল আমরা একটু দেখে রাখবো, ঠিক আছে। ওকে, সেফালোকর্ডার মধ্যে একটা জিনিস দেখতে পারো, এদেরকে আমরা ভল্লাকার বা বল্লমাকার প্রাণী ডাকি, দেখতে অনেকটা বল্লমের মতো। বৈশিষ্ট্যের মধ্যে ওদের মধ্যে কি থাকে, ওদের মধ্যে আমরা ওরাল সিরি পাই বা ওরাল হুড পাই, এবং ওদের মধ্যে আমরা মায়োটম পেশি পাই। জাস্ট এখান থেকে এইটুকু দেখে আমরা চলে যাব। এখন চলে আসে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন দেখো ভার্টিব্রাটার মধ্যে আমরা এখানে পাচ্ছি আমরা 10 থেকে 12 জোড়া করোটিক স্নায়ু পাই ওদের মধ্যে। কাদের 10 জোড়া, কারোর 12 জোড়া। ফার্স্টের দুইটার 10 জোড়া, এরপর সবার হচ্ছে 12 জোড়া করে করোটিক স্নায়ু থাকে। ওকে, আপনাদের মেবি শর্ট সিলেবাস তো করোটিক স্নায়ু জানা লাগছে না। যাই হোক, এই দেখো মিক্সিনি। মিক্সিনের মধ্যে আমরা কি কি জানবো? মিক্সিনের একটা নাম হচ্ছে হ্যাগফিশ, এবং বর্তমানে প্রায় 70 প্রজাতির আমরা হ্যাগফিশ পাই। ওকে, ওদের বৈশিষ্ট্যের মধ্যে কোনটা করে জানা লাগবে, এখানে দেওয়া আছে দেখো। একে তো মিক্সিনের কোনো লার্ভা দশা নাই। মিক্সিনে তোমার ফুলকরা অঞ্চল কয়টা? 5 থেকে 15 জোড়া। জাস্ট এখান থেকে আমরা এইটুকুই পড়বো, ঠিক আছে। গুড, প্রজাপতি ব্যাং, সাবাস, ঠিক আছে। ওকে, এরপর দেখো আমরা চলে আসতেছি হচ্ছে তোমার কার মধ্যে, পেট্রোমাইজন্টিডা। এই শ্রেণীভুক্ত মাছ থেকে আমরা ল্যাম্প্রে নামে ডাকি। এখন ওর মধ্যে আমরা কি কি জানবো দেখো, ওর ফুলকা আছে কয়টা? তোমার 7 জোড়া, ঠিক আছে। এবং জীবনচক্রে আমরা অ্যামোসিড লার্ভা দশা পাই। জাস্ট এইটুকুই দেখলাম। এখন চলে আসে হচ্ছে আমরা ন্যাসোস্টোমাটার মধ্যে। এখান থেকে আমাদের জিএসটির জন্য ইম্পর্টেন্ট পড়াশোনা শুরু হয়ে যায়, কন্ড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এক্সাম্পলের মধ্যে কোনটা কোনটা দেখবো, অবশ্যই থ্রুটি হাঙ্গর, স্কোলিডন, ল্যাটিকর্ডাস, এটার নাম লাগবেই লাগবে, ঠিক আছে। এরপর তোমার লাগবে হচ্ছে এই যে হাতুড়ি হাঙ্গর, এই হাতুড়ি হাঙ্গরের নামটা একটু দেখে রাখবা। দেন আসে হচ্ছে যে স্টিং রে, এই যে তোমার প্লেসোব্যাটিস ডেভিয়াসি, এটা নাম একটু আমাদের লাগবে, ঠিক আছে। ওকে, এখন দেখো আমাদের এখান থেকে আমরা একটু নোট ডাউন করব। ওকে, আচ্ছা তোমাদেরকে ডিরেক্ট আচ্ছা ডিরেক্ট এবার পরে তাহলে তোমাদের জন্য ইজি হয়। আমরা ফার্স্টে একটা আইসের ক্লাসিফিকেশন আচ্ছা লিখে দিই, লিখলে আরো বেশি ভালো করে মনে থাকবে তোমাদের ইনশাআল্লাহ, তাহলে আরো ভালো করে মনে থাকে। এক মিনিট, এখানে লিখে দিই, তোমরা সবাই আমার সাথে লিখতে থাকো। ঠিক আছে, দেখো ফার্স্ট হচ্ছে আমরা এখন কিন্তু আমরা তিনটা পড়বো। কারা কারা পড়বো? তোমার কন্ড্রিকথিস পড়বো, তারপর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি পড়বো, ঠিক আছে। ফার্স্ট আমি এটা লিখি আইস, তোমরা আমার সাথে এরকম একটা বক্স করে ফেলো, তাহলে তোমার জন্য ভালো মনে থাকবে, ঠিক আছে। ফার্স্টে আমাদের ক্লাসিফিকেশন আসে হচ্ছে আইস। ওকে, এরপরে ধরো আমি দিলাম হচ্ছে কানকো, বেশি বড় বড় করে দিই, আচ্ছা। এরপরটা আমরা দেই হচ্ছে তোমার কি দেওয়া যায়, অন্তকঙ্কাল দিই, অন্তকঙ্কাল। বানান টানার ভুল হইলে মাফ করে দিও, বাংলা অনেকদিন লিখি না, ভুলে যাই। এরপরে ধরো ফুলকা রন্ধ্র, ফুলকা রন্ধ্র। আর কি কিছু বাদ পড়তেছে? আচ্ছা, পুচ্ছ দেই নাই, কোথায় দিব পুচ্ছ বলো? আচ্ছা, কানকোটাকে একটু মুছি, কানকো বেশি বড় হয়ে গেছে, কানকো এত লাগবে না। এখানে দিদি ধরো তোমার এটা হচ্ছে পুচ্ছ, এটা হচ্ছে কানকো, ঠিক আছে। এটা পুচ্ছ, এটা কানকো। আর এই পাশে হচ্ছে অল্প করে ছোট্ট করে নিষেক লিখে রাখি, নিষেক। এই চারটা আমার সাথে আপনারা করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু একেবারে পড়া হয়ে যাবে একই হাতে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কন্ড্রিক, আমি পুরোটা লিখবো না, কন্ড্রিক। এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিন লিখে রাখি। এটা হচ্ছে সার্কোপটেরিজি, সার্কো লিখে রাখি, বুঝবেন আশা করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে চলে যাচ্ছি কিসে, আইসে। তাহলে আমাদের কন্ড্রিকথিসের আইসের নাম কি? কন্ড্রিকথিসের আইসের নাম হচ্ছে প্ল্যাকয়েড। কন্ড্রিকথিসের আইসের নাম কি? প্ল্যাকয়েড, তাই না? আমাদের অ্যাক্টিনোপটেরিজির আইসের নাম কি? সাইক্লয়েড বা টিনয়েড, বা টিনয়েড, ঠিক আছে, সাইক্লয়েড বা টিনয়েড। ওকে, এরপর আসে আমাদের সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি আইসের নাম কি? গ্যানয়েড। কি নাম? গ্যানয়েড। ওকে, এরপর আসে হচ্ছে পুচ্ছ। পুচ্ছ মানে হচ্ছে লেজটা,
ওর লেজে দুইটা ভাগ সমান কি সমান না এটার উপরে ভাগ করে আর ভাগ করতেছে, ঠিক আছে? এই লেখা বোঝা যায়? লেখা কি বোঝা যায়? আচ্ছা, তো কন্ড্রিকথিসের পুচ্ছ হচ্ছে তোমার হেটারো সার্কেল, আমি হেটারো লিখে রাখি, হেটারো, ঠিক আছে? হেটিরো লাগতেছে আবার, হেটারো, ওকে? ওরটা হচ্ছে তোমার হোমো সার্কেল, ওর দুই পাশে সমান, লেজের তুমি যদি দেখো লেজ হচ্ছে এরকম সুন্দর করে দুইটা ভাগ করা। আর ওটা তোমার ডাইফাই সার্কেল, ডাইফাই ডিফি দিয়ে লেখা রাখি, তোমাদের বই ডিফি লিখে রাখছে, ডাইফাই সার্কেল হবে মেইনলি। যাই হোক, ডিফি সার্কেল বা ডাইফাই সার্কেল, ঠিক আছে? এখন আছে কানকো, কানকো আছে নাকি নাই? একমাত্র ওর হচ্ছে তোমার কানকো নাই, বাকি দুইটাই তোমার কানকো আছে, ঠিক আছে? বাকি দুইটাই তোমার কি আছে? কানকো আছে। কমেন্ট করেন আপনারা, ঘুমায় যান না। আচ্ছা, অন্তকঙ্কাল মানে ওর যে ইনার স্কেলেটনটা, ওর ইনার স্কেলেটনটা একমাত্র কন্ড্রিকথিস, ওর নামই তরুণাস্থিময়, এই জন্য ওর শুধুমাত্র তোমার হচ্ছে এই অন্তকঙ্কালটা তরুণাস্থি দিয়ে গঠিত। বাকি দুইজনেরই কি দিয়ে গঠিত? অস্থি, ঠিক আছে? অস্থি, ওকে? আচ্ছা, তো এবার আসি ফুলকারন্ধ্র, ওর হচ্ছে তোমার 5 থেকে 7 জোড়া, ঠিক আছে? 5 থেকে 7 জোড়া। অ্যাক্টিনোপটেরিস হচ্ছে তোমার 4 জোড়া ফুলকা, নট ফুলকারন্ধ্র, 4 জোড়া ফুলকা, ঠিক আছে? ওরও মোটামুটি তুমি সেমই বলতে পারো, ফুলকাই আছে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ওর দেখো অন্তঃকঙ্কাল তরুণ আছে, তাহলে ওর একটু সবকিছু আলাদা আলাদা হবে। ওরই একমাত্র অন্তনিষেক ঘটে, বাকি দুজনেরই কি ঘটে? বহিনিষেক ঘটে। বহি, শেষ। এই একটার মাধ্যমে তোমাদের 3টা মাছের কাহিনী শেষ। তোমাকে বুঝছো? তোমাকে বুঝছো? হ্যাঁ ফাতিন, থ্যাংক ইউ বাবা। তাড়াতাড়ি বলো বুঝছো কিনা, আমাদের দ্রুত শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন যদি কারো কেউ না লিখে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে সরাই। ওকে সরাই, ওকে। তাহলে দেখো আমাদের মোটামুটি পুরাটা মাছের কাহিনী শেষ হয়ে গেছে। এখন মাছের মধ্যে দেখেন আমাদের অ্যাক্টিনোপটেরিক্স থেকে কি কি মনে রাখবে, যে বলের মাছ, দেখো বল দেখে মতো ওয়াল লাগো, এত বড় বল, দেখো ওয়াল লাগো এত দিয়ে হচ্ছে বল মাছ, ঠিক আছে? তারপর দেখো বটিয়া ডাড়ি রানী, বটিয়া ডাড়ি হচ্ছে তোমার রানী মাছ, তুমি মনে রাখবা যে ব্রাহ্মণবাড়ি আর ওরা সবাই রানী, যে বটি বটি দাও ওর সবকিছু নিয়ে হচ্ছে রানীর মতো প্রিভেন্ট করতে পারে, এই জন্য এটা মনে রাখবা। তারপরে আসি হচ্ছে এখান থেকে তোমরা অবশ্যই ইলিশ মাছের নামটা আমাদের লাগতেছে, টুনা মাছের নাম দেখো টুনা, তাহলে দেখো এখানে আছে থুন্নাস, তাহলে এইভাবে মনে রাখবা। এখান থেকে এইটুকুই দেখবো আমরা, ঠিক আছে? সার্কোপটেরিজম আমরা পড়ে ফেলছি, সার্কোপটেরিজম মধ্যে 2টা মাছই আছে, 2টা মাছের নাম একটু আমরা দেখে রাখার চেষ্টা করবো। এখন চলে আসি অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া থেকে আমরা কি কি দেখবো, অবশ্যই কোনটার কত প্রজাতি আছে, প্রজাতির নাম্বারগুলো একটু দেখে রাখবো, আপনাদের জিএসটিতে প্রশ্ন আসে। দেখেন বাংলাদেশে এর প্রজাতি পাওয়া যায় 34টা, কিন্তু বিশ্বজুড়ে কিন্তু 7700 মতো প্রজাতি, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি বৈশিষ্ট্যের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পাচ্ছি? ওর হচ্ছে তোমার অ্যাক্টোথার্মিক, ঠিক আছে? ওর মধ্যে আমরা কি পাবো? অ্যাক্টোথার্মিক, অ্যাক্টোথার্মিক মানে হচ্ছে তোমার ওকে ঠান্ডার মধ্যে নিলে ওর বডি ঠান্ডা হয়ে যায়, গরমের মধ্যে নিলে ওর বডি গরম হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যেটা লাগবে, ওর অগ্রপদে ওর সামনের পায়ের 4টা এবং পিছনের পায়ে 5টা করে নখর, নখ ছাড়াও আঙ্গুল থাকে, ওকে? এরপরে ও লার্ভা দশায় ফুলকা দিয়ে এবং যখন বড় হয়ে যায় তখন সে ফুসফুস, ত্বক এবং মুখবিবরীয় মিউকাস ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটায়, এটা দেখবো আমরা। ও হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, আস্তে আস্তে আরো উন্নত হবে। ও লার্ভা দশার নাম কি? ট্যাডপোল। এখান থেকে তোমার কোনটা কোনটা লাগবে? স্যালামান্ডারের নামটা দেখে রাখবা, সাইরেনার নামটা দেখে রাখবা, তারপর এখান থেকে তোমার সোনা ব্যাং এবং কুনো ব্যাং দুইটারই নাম দেখে রাখবা, ঠিক আছে? চলে আমরা রেপটিলিয়া, রেপটিলিয়ার মধ্যে কি দেখবো? ওরাও অ্যাক্টোথার্মিক, ওরা হচ্ছে তোমার এখান থেকে আচ্ছা কোনটা কোনটা দেখবা, অবশ্যই গোখরা সাপ, নাজা নাজা, এটা দেখবা। দেন আসে হচ্ছে তোমার তক্ষকের নামটা দেখতে পারো এবং ঘড়িয়ালের নামটা লাগবে, ঠিক আছে? এখন দেখো ওদের পায়েও আঙ্গুল, মানে ওদের পায়েও আঙ্গুল থাকে, ওদের ব্যাঙের যেরকম ফার্স্টের মানে সামনের দিকে 4টা পিছনে 5টা ছিল, ওদের সামনে পিছনে সবই 5টা করে, এবং ওদের হচ্ছে নখযুক্ত আঙ্গুল থাকে, ঠিক আছে?
খুবই খুবই ইম্পর্টেন্ট, ওদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে দেখো আস্তে আস্তে কিন্তু একটু একটু করে উন্নত হচ্ছে। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এরপরে ব্যাঙে এসে ওদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে গেছে। এখন ডিরেক্ট এত উন্নত হতে পারবে না, এরপরে তোমার 4 প্রকোষ্ঠ হওয়ার কথা না, কিন্তু এই রেপটিলিয়া গিয়ে 4 প্রকোষ্ঠ হয়েছে, কিন্তু অসম্পূর্ণভাবে, পুরোপুরি ক্লিয়ার ভাবে 4টা প্রকোষ্ঠে ভাগ করা যায় নাই। ঠিক আছে, তাহলে দেখো ব্যতিক্রম হিসেবে শুধুমাত্র কুমিরে সম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠে বিভক্ত। তো প্রশ্ন আসবে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠে বিশিষ্ট মানে প্রকোষ্ঠে ভাগ করা যায় কোন প্রাণীর হৃৎপিণ্ড? এবার প্রশ্ন আসবে। ঠিক আছে, এভিস বা পাখি, পাখির মধ্যে আমরা জাস্ট একটু দেখবো ওদের তোমার কি থাকে। আচ্ছা, ওদের হচ্ছে যে অস্থিগুলা বায়ু গহ্বর পূর্ণ, এটা দেখবো এখান থেকে। নামগুলোর মধ্যে যেটা যেটা মার্ক করা আছে, কবুতর কলাম্বা লিভিয়া, দোয়েল কপসিকা সলারিস, এই দুটোর নামে মোটামুটি দেখলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওদের ফুসফুসেতে বায়ুথলি থাকে এবং শ্বসন যন্ত্রে শব্দ সৃষ্টিকারী সিরিংস থাকে। ওদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে বেশি আস্তে আস্তে উন্নত হওয়া শুরু করছে, এবং ওদের বডিতে তোমার এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি? ধরো আমরা হচ্ছে প্রত্যেকে এন্ডোথার্মিক প্রাণী, তোমাকে যদি আমি অনেক ঠান্ডার মধ্যেও ফেলে দিই, তোমার বডি নিজে নিজে হচ্ছে একটু হিট প্রডিউস করার চেষ্টা করবে। ঠিক আছে, এই জন্য আমরা বলেছি এদের বডিকে এন্ডোথার্মিক। এখন যে ম্যামেলিয়া, ম্যামেলিয়ার সব বৈশিষ্ট্য আমাদের সাথে মিলে, সো নিজেদেরটা একটু মনে করবেন। এই যে বহিকর্ণে পিনা, মধ্যকর্ণে 3টা ক্ষুদ্রাস্থি থাকে, ডায়াফ্রাম দিয়ে তোমার হচ্ছে বক্ষ এবং উদর আলাদা করা যায়, এই সবকিছুই মোটামুটি। ঠিক আছে, এখানে তোমার ম্যামেলিয়ার কিছু ক্লাসিফিকেশন দিছে, এগুলো একটু একবার করে রিডিং দিবেন, এগুলো থেকে আপনাদের প্রশ্ন তেমন আসে না। যাই হোক, এখন আমরা চলে যাই হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি ডিরেক্ট আমাদের কোয়েশ্চেন সলভিং এ। ওকে, আমরা অনেকক্ষণ ধরে 1 নম্বর চ্যাপ্টারে অনেক জ্ঞান অর্জন করলাম, এখন আমরা চলে আসে দেখি যে আপনাদের আসলে জিসিতে প্রশ্ন কি আসে। 1 সেকেন্ড, এখন আপনাদের মেইন পার্ট শুরু হবে। এখন আশা করি আপনারা আমার সাথে একটু অ্যান্সার দিতে পারবেন। আমি আগে পড়ায় নিলাম। 1 সেকেন্ড। ওকে, সো আমরা চলে যাই ফার্স্টের প্রশ্ন। আমাদের দেখো কি আসতেছে। দেখো এখন আপু তোমাদের এখন যা যা বকবক করছি সবকিছু আমরা একটু অ্যান্সার পাবো। দেখো ফার্স্টে কি আসলো, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটা? তাহলে দেখো এখন তুমি সবকিছু বলতে পারবা। আমরা দেখে আসি নেমাটোডার মধ্যে তোমার কি ছিল, সুডোসিলোমেট ছিল না? তাহলে এটা ওর বৈশিষ্ট্য, তা তুমি এটা চাইলে বাদ দিতে পারবা না, তাহলে ওর বৈশিষ্ট্য। আচ্ছা, ওর মধ্যে কিউটিকল কি উপস্থিত ছিল নাকি ছিল না? অবশ্যই ওর মধ্যে কিউটিকল উপস্থিত ছিল। ঠিক আছে, তাহলে এটা আমার বাদ পড়লো। ওর দেহ নলাকার, হ্যাঁ ওর দেহ নলাকার ছিল, কারণ ও এরকম লম্বা ছিল, তার দেহ নলাকার। একমাত্র তোমার হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র কি নেমাটোডার ছিল? বদ্ধ সংবহন তন্ত্র, আপু তোমাকে বলছি বদ্ধ সংবহন তন্ত্র হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। বদ্ধ সংবহন তন্ত্র মানে কি? যাদের হচ্ছে তোমার সুন্দর করে ধমনী, শিরা, কোষিক জালিকার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। এখন নেমাটোডা ও এখনো উন্নতির দিকে যায়ই নাই, ধরো মলাস্কা, আর্থ্রোপোডা হয়ে হয়ে আস্তে আস্তে উন্নত হচ্ছিল। যেখানে মলাস্কা, আর্থ্রোপোডাদের নিজেদের হচ্ছে তোমার কি মুক্ত সংবহন, সেখানে ওর কেমনে বদ্ধ আসবে? তাহলে আমার অ্যান্সার কি এখানে? সি। আপনারা পরীক্ষা হলে কি করেন, এই যে 9টা, এই 9টা আপনাদের চোখে পড়ে না, এই 9টা ভালো করে চোখের দিয়ে দেখবেন। ঠিক আছে, তো বসে কোনটা বৈশিষ্ট্য না, আপনারা বলবেন যে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা, সবার আগে আরে সুডোসিলোমেট তো ছিল, থাম করে দাগাই দিয়ে আসবেন। সেই জন্য প্রশ্ন ভালো করে পড়বেন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড, তোমরা তো আমার থেকে ভালো পারো। আচ্ছা, অন্যটা কালার দিই, ইয়েলো কালার দিই, নাহলে মিলে যাচ্ছে কালার। ওকে, দেখো হলোথুরিয়া টিউবুলোসা। এখন এই যে আপনাদেরকে যে হলোথুরিয়া টিউবুলোসা পড়তে বলছিলাম, বলেন হলোথুরিয়া টিউবুলোসা কিসে ছিল? কার নাম ছিল হলোথুরিয়া টিউবুলোসা? বলেন বলেন বলেন, দেখি কারো মনে আছে কিনা। ওই যে আপনাদেরকে সমুদ্র শশার নাম পড়ে আসতে বলছি না, এই হলোথুরিয়া টিউবুলোসা হচ্ছে আপনাদের সমুদ্র শশা। এই জন্যই বলছি বৈজ্ঞানিক নাম পড়েন, বৈজ্ঞানিক আপনাদের জিএসটি প্রশ্নগুলো এভাবেই করে, বৈজ্ঞানিক নাম থেকে ধুম করে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো হলোথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? একানোডার্মাটা, এখানে আর কোনো ইয়ার মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা একদম মুখস্থ জিনিস। ওকে, এখন দেখেন কোন পর্বের প্রাণীর দেহে পানি সংবহনতন্ত্র পাওয়া যায়? এটা অনেক ইজি প্রশ্ন, এখন তোমরা ইজিলি বলতে পারবা। আমরা পানি সংবহনতন্ত্র কার মধ্যে পাই? একাইনোডার্মাটার মধ্যে পাই। ঠিক আছে, আচ্ছা কোনটা সত্য নয়? এখন এগুলো হচ্ছে তোমার, ধরো ওগুলো জিএসটি তো খুব একটা বছর ধরে আসতেছে না, 4-5 বছর, 5-6 বছর হয়ে গেছে, তো এগুলো হচ্ছে তোমার জিএসটি আন্ডারে যেসব ভার্সিটি পড়ে ওই ভার্সিটি গুলো প্রশ্ন আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তা দেখো কোনটা সত্য নয়, কোনটা সত্য নয়। ফার্স্টে হোমোসেপিয়েন্সের প্রতিসাম্য অপ্রতিসম। হোমোসেপিয়েন্স কারা? আমরা। আমাদের প্রতিসাম্যতা কি প্রতিসাম্যতা দেখি বলো তো তোমরা, আমাদের প্রতিসাম্যতা কি প্রতিসাম্যতা? আমি আর বাকি অপশনগুলো তাহলে পড়বই না।
এ তো বুঝছি, আমাদের প্রতিসাম্যতা কি প্রতিসাম্যতা বলো? এতক্ষণ ধরে পড়ে আসলাম। কিরে ভাই, ঘুমায় গেছো নাকি তোমরা? ঘুমায় গেছে রে। চিন্তা করো যে তোমাকে ধরো আমি হচ্ছে আমার এখান থেকে একদম নাক বরাবর কাটা শুরু করছি, আমি তো এইভাবে করে কেটে ফেলি, আমার বডি কি দুটো ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাবে না? তাহলে মানুষের মধ্যে কি প্রতিসাম্যতা থাকবে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা থাকবে, ইজি। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার ভুল কোনটা? 4-এর হচ্ছে এ। এরপর দেখো, সিলেন্টোরন আছে কোন প্রাণীতে? সিলেন্টোরন আছে কোন প্রাণীতে? মাছের মধ্যে আছে, ম্যাগের মধ্যে আছে, চিংড়ির মধ্যে আছে? না, কার মধ্যে আছে? হাইড্রার মধ্যে আছে। আমরা জানি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আছে হচ্ছে সিলেন্টোরন। ঠিক আছে, দেখছো খুবই ইজি প্রশ্ন না? দ্বিপার্শ্বীয়। ওকে, এই দেখো, আমাদের দেশে মৎস্য প্রজাতির সংখ্যা কত? এখন এই ধরনের প্রশ্ন অবশ্যই আপডেটেড ইনফরমেশন জানতে হবে, এবং আপনাদের বই দেখা, এটা খুবই আগের প্রশ্ন, 13-14 সালের প্রশ্ন, আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য বলছি যে যদি আপনি আশা করেন যে আপনার 25টায় পেরে যাবেন, এটা একটু ভ্রান্ত আশা হবে। তো তুমি ধরে নিতে পারো এই একটা দুইটা প্রশ্ন বাদ দিয়ে মিনিমাম তুমি 22-23-এর মধ্যে ইজিলি অ্যান্সার করতে পারবা। সো এইটা প্রশ্নটা খুবই অবান্তর, আমার নিজেরও খুব একটা বেশি ভালো লাগেনি। তো এটার অ্যান্সার আমরা জানি, এটার অ্যান্সার হচ্ছে তোমার 251 প্রজাতি, বাট এটা লাগবে না, খুব একটা ইম্পর্টেন্ট না। এই দেখো, ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম কোনটা? দেখছো, তোমাকে যে পড়তে বললাম, ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম কোনটা বলো? টেনিয়া সোলিয়াম। আর যকৃত কৃমি হলে কোনটা হয়তো? এই ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে এই যে দেখছো, এই দুটাই খুবই ইম্পর্টেন্ট, এই দুটো তোমাকে ভালো করে পড়তে বলছি। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এই যে কেঁচো শ্বাসকার্য চালায়। কেঁচোর কিন্তু কোনো, আমরা পড়ছিলাম কেঁচোর কোনো শ্বসন তন্ত্র নাই, কোনো সংবহন তন্ত্র নাই। তাহলে ওর তো শাসন কার্য চালাইতে হবে, তাহলে কি দিয়ে চালাবে? ও কি দিয়ে শ্বাস নিবে? দেখো, ওর তো শ্বসনতন্ত্র নাই। শ্বসনতন্ত্র না থাকলে ফুসফুস কোত্থেকে আসবে? যদি শ্বসনতন্ত্রই না থাকে, ফুলকা কোত্থেকে আসবে? তাহলে ওর তিনটার একটা নেই, তাহলে কিসের মাধ্যমে শ্বাস নিবে? ত্বকের মাধ্যমে শ্বাস নিবে। দেখো, একটা ইনফরমেশন তুমি পড়ে আসছো, জাস্ট ওটাকে এখন একটু ইমপ্লাই করতে হচ্ছে তোমাকে। ঠিক আছে, সি। এই সি কোত্থেকে আসলো? বি, বি। রাইট অ্যান্সার হচ্ছে বি, ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। আচ্ছা, এরপরে দেখো, স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল আমরা কার মধ্যে পাচ্ছি? বারবার বলে আসছি, স্পঞ্জ আমরা কাকে ডাকতেছি? পরিফেরাকে। তাহলে সিল, স্পঞ্জের মধ্যে গহ্বর, তাহলে কার মধ্যে পাবো? পরিফেরার মধ্যে পাবো। ঠিক আছে, এবার প্রশ্ন দেখো, কোনটা অপ্রতিসম প্রাণী? এখন আমি জানি তোমরা পারবা, এগুলো সব পড়ে আসছি, এগুলো সব পড়ানো জিনিস। দশের অ্যান্সার কি? দশের অ্যান্সার কি? দশের অ্যান্সার হচ্ছে কি বলো? দেখো, ইলিশ মাছ। ইলিশ মাছ যেহেতু ভার্টিব্রার আন্ডারে পরে, ওকে আমি ভাগ করতে পারবো। হাইড্রাকে আমি ভাগ করতে পারবো। তারা মাছ, আমরা একটু আগে পড়েছি, তারা মাছকে চাইলে আমরা ভাগ করতে পারি, ওলা আমাদের সব দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা ছিল, ওকে চাইলে তুমি চাইলে ভাগ করতে পারো, তারা মাছকে তুমি 5 ভাগে ভাগ করতে পারবা। কিন্তু অ্যামিবা, অ্যামিবা এমন এক এককোষী প্রাণী, তুমি চাইলে ওকে ভাগ করতে পারবা না। তুমি চিন্তা করো, অ্যামিবার কোনো শেপ, আমরা যখন শ্বেত রক্তকণিকা পড়ি তখন আমরা পড়ি না, ওর শেপগুলো হচ্ছে এরকম, অ্যামিবার মতো এরকম এরকম ছড়ানো ছড়ানো। তুমি ওকে কোনোভাবে, এটা আমি 4 কোণে এঁকে ফেলছি, ধরো ওর এদিক থেকে 8টা মাথা বেরো, তুমি ওকে কেমনে ভাগ করবা? তাহলে আমরা এখানে অপ্রতিসম বলতে পারি অ্যামিবাকে। ঠিক আছে, 10-এর ডি। ওকে, এখন দেখো, এই যে ম্যান্টল নামক গহ্বর কার মধ্যে পাওয়া যায়? এগুলো এখন তোমরা ইজিলি পাবে। আমরা কার মধ্যে পাই? মলাস্কার মধ্যে পাই। খুবই ইজি প্রশ্ন। দেখছো, বায়োলজি প্রশ্ন জিএসটি ক্ষেত্রে খুবই সহজ আসে। কোন মাছ আমরা প্ল্যাকয়েড পাই? তোমাকে একটু আগে একদম বক্স করে করে একে একে দেখায় আসছি। কোন মাছের মধ্যে পাই আমরা? দেখো, এখন কিন্তু আমি তোমাকে পর্ব দিয়ে বলিনি, এখন পর্বের মধ্যে যে মাছগুলো পড়ে সেই মাছগুলো দিয়ে দেখাইছি। তাহলে কন্ড্রেকথিসের মধ্যে আমাদের থাকে যে ত্রুটি হাঙ্গর দেখালাম, তাহলে হাঙ্গর মাছের মধ্যে হচ্ছে আমরা প্ল্যাকয়েড ধরনের আঁশ পাই। এখন আমি তোমাকে বলতাম গ্যানয়েড কোনটার মধ্যে পাই, টিনয়েড কোনটার মধ্যে পাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন্যগুলো অ্যান্সার হতো। ঠিক আছে, আচ্ছা, প্রাণী বিজ্ঞানের কোন শাখায় তোমার সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়? ঠিক আছে, কোন শাখায় আমাদের সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়? এখন এই যে আমাদের আউট অফ দ্য সিলেবাস কিছু কোয়েশ্চেন চলে আসছে, এখন তুমি এটার জন্য বসে বসে প্রত্যেকটা শাখা তো পড়তে পারবে না। ঠিক আছে, তো এই যে 1-2টা প্রশ্নের রিস্ক আসলে আমরা নিতে হবে, কিছু করার নাই। আসলেও আসতে পারে 1-2টা, একটু আউট অফ সিলেবাস আসতে পারে 1-2টা। এই জন্য বলছি তুমি ধরে নিবে তোমাকে মিনিমাম 22-23 পাইতে হবে, বাকি 2-3টা ওই যে আল্লাহর উপর ছেড়ে দেওয়া আর কি। তো হার্পেটোলজি, হার্পিস ওয়ার্ডটা থেকে আসে হার্পেটোলজি, এটা তোমার সরীসৃপ এই বিভাগের মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো যে ইলিশ মাছ কোন বর্গের অন্তর্ভুক্ত? দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, যেটা তোমার আউট অফ দ্য সিলেবাসের মধ্যে, মানে যেগুলো আমরা নর্মালি পড়ি না। ঠিক আছে, তো আপনারা যদি রুই মাছের ইয়াটা পড়েন,
তাহলে আপনারা দেখবেন যে ইলিশ মাছ, রুই মাছ মোটামুটি তোমার অ্যাক্টিনোপটেরিজের মধ্যে পড়ে, একই টাইপের। তাহলে এটার অ্যান্সার হচ্ছে তোমার এই যে ক্লিউপিফর্মিস। ঠিক আছে, ঠিক আছে, 14 এ। ওকে, এখন চলে আসি কোন পর্বের প্রাণীর মধ্যে আমরা মেটামরফোসিস দেখি। কোন পর্বের প্রাণীর মধ্যে মেটামরফোসিস দেখি? এটা না পারলে সবগুলো ধরে উড়াই দিব। সামনে এত বকবক করে আসি জাস্ট এইটুক পার্ট পারার জন্য। কোন পর্বের প্রাণীর মধ্যে আমরা মেটামরফোসিস দেখি? তোমরা বলো, কোন পর্বের প্রাণীর মধ্যে আমরা মেটামরফোসিস দেখি? আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা ইজ দ্য রাইট অ্যান্সার। গুড। আচ্ছা, কোন প্রাণী রেচনতন্ত্র শিখাকোর দিয়ে, যে তোমাদের বারবার যেটা বলতেছি, দেখছো খুবই সুপারফিশিয়াল প্রশ্ন আসে, কোনটার মধ্যে পাই? দেখো এখন কিন্তু তোমার প্লাটিহেল মিনথেস নাই, তাহলে এখানের মধ্যে তোমার প্লাটিহেল মিনথেসকে চিনে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্লাটিহেল মিনথেস কোনটা? এই যে আমাদের ফ্যাসিওলা হেপাটিকা, যকৃত কৃমি। টেনিয়া সোলিয়ামও দিতে পারতো এখানে। তো দেখো এই যে ফ্যাসিওলা হেপাটিকা, একটু অন্যভাবে প্রশ্নটা চলে আসে। এই জন্য বলছি এই চ্যাপ্টারের জন্য আপনার এক্সাম্পল গুলা, বৈজ্ঞানিক নামগুলা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 16 অ্যান্সার হচ্ছে আমার এ। 17 হচ্ছে প্যারাপোডিয়া। এই যে তোমাকে বললাম পোডিয়া, প্যারাপোডিয়া, তাহলে প্যারাপোডিয়া কার হবে? পোডিয়া ছিল মলাস্কা, মলাস্কা পরে কে? অ্যানেলিডা, তাহলে আমার প্যারাপোডিয়া কার মধ্যে থাকবে? অ্যানেলিডার মধ্যে থাকবে। ঠিক আছে, ওকে। চিংড়ির রক্ত, এখন দেখেন চিংড়ির রক্ত কি কালার বলেন? কালো, সবুজ, হলুদ, বর্ণহীন? বলেন বলেন। আচ্ছা, তো চিংড়ি বা আর্থ্রোপোডা বা যাদের তোমার এই যে মুক্ত সংবহন তন্ত্র, এদের ম্যাক্সিমামের রক্তের কালার, তেলাপোকা মারছো কখনো কিনা জানি না, তেলাপোকা মারলে দেখবো ওর মধ্যে একদম হোয়াইট হোয়াইট লিকুইড বের হওয়া শুরু করে, লাল রক্ত কিন্তু বের হয় না। তো চিংড়ি হচ্ছে কেউ তো রান্না বান্না করো কিনা আমি জানি না, তো চিংড়ির কালার একদম ট্রান্সপারেন্ট থাকে, বর্ণহীন কালার থাকে। ঠিক আছে, 18 ডি। আচ্ছা, এখন চলে যাই হচ্ছে, এখানে আমাদের সব অ্যান্সার ট্যান্সার একসাথে দেওয়া আছে, আপনাদের আমি পিডিএফটা দিয়ে দেবো, আপনি পড়তে পারবেন। এখন চলছে প্রাণীর পরিচিতি। এখন প্রাণীর পরিচিতির মধ্যে আপু তোমাকে বই থেকে ভাবে টপিক ধরে পড়াবো না, আমি তোমাকে এই এমসিকিউ গুলোর মাধ্যমে এখন তোমাকে একটু বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, আমাদের খুব দ্রুত শেষ করে ফেলবো আমি ইনশাআল্লাহ, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক কম প্রশ্ন। দেখে আমার খুব ভালো লাগছে যে এই চ্যাপ্টারটা নিয়ে পোলাপান বেশি প্যারা খাবে না। 1 সেকেন্ড। আচ্ছা, তো দেখো ফার্স্টের প্রশ্ন, ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা ওসাইটকে মায়োসিস বিভাজনে কয়টা ডিম্বাণু তৈরি করে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনারা মানব জীবনের ধারাবাহিকতা পড়ছেন বা যে কোনো ধারাবাহিকতা যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন একদম লাস্ট স্টেজে গিয়ে আচ্ছা তোমাদের স্পার্মাটোজেনেসিসটা এখন পড়াইতে পারবো না, পুরোটা স্টেপ তো পড়ানো আসলে পসিবল না। আচ্ছা, জাস্ট লাস্টে বলি, তো তোমাদের তুমি যেই ধরো শুক্রাণু তৈরির প্রক্রিয়া বলো বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়া বলো, ওর মধ্যে একদম লাস্টের স্টেজে শুক্রাণুর ক্ষেত্রে বা স্পার্মাটিডের ক্ষেত্রে 4টা তৈরি হয়। ঠিক আছে, 4টা তৈরি হয়, তারপরে এগুলো কি ম্যাচিওর হয়। কিন্তু তুমি যদি ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার মধ্যে দেখো, দেখবা মানে 4টা পোলার বডি তৈরি হয়, মানে 4টা সেল তৈরি হয়। এই 4টা সেলের মধ্যে 3টা সেলই পরবর্তীতে পোলার বডি হয়ে নষ্ট হয়ে যায়, একটা সেল হচ্ছে বড় হয়ে ম্যাচিওর হয়, এই একটা সেল হচ্ছে তোমার ডিম্বাণু। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে ছেলেদের শুক্রাণুগুলো অনেক বেশি বেশি করে তৈরি হয়, কিন্তু ডিম্বাণু সবসময় একটা তৈরি হয়। ঠিক আছে, এই জন্য মেয়েরা স্পেশাল। তাহলে ডিম্বাণু কয়টা তৈরি হয়? একটা। ডিম্বাণু কয়টা তৈরি হয়? একটা। ওকে, ঠিক আছে। তাহলে এখন খুবই মানে তোমার ওই পুরোপুরি প্রক্রিয়াটা পড়া লাগতেছে না, কোন কোন গ্রন্থি আছে কিচ্ছু পড়া লাগছে না, জাস্ট এখান থেকে সুপারফিশিয়াল একটা অ্যান্সার দিলেই হয়ে যাচ্ছে। ওকে, হাইড্রা হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? এই প্রশ্নটা যে কতবার কত জায়গায় আসছে। আচ্ছা, তো হাইড্রার হিপনোটক্সিন, তাহলে দেখো তোমার হাইড্রার ওই যে নিডোসাইটের গঠনের মধ্যে তুমি কি পড়বা, যখন হাইড্রার কোষগুলা পড়বা, হাইড্রার কোষগুলার বহিঃকোষের মধ্যে কোনটা কোনটা কোষ আছে, অন্তঃকোষের মধ্যে কোনটা কোনটা কোষ আছে, জাস্ট কোষগুলা পড়বা এবং কোন কোষের কাজ কোনটা, জাস্ট এইটুকু পড়বা, আর বাইরের বাদ বাকি কিচ্ছু পড়তে হচ্ছে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখন আমরা চলে আসছি যে নিউরোসাইটের মধ্যে, আমরা জানি যে ওর ওই নিউরোসাইটের মধ্যে কি থাকছে, হিপনোটক্সিন থাকতেছে, যে হিপনোটক্সিনটা ও ওর শিকারের দেহে প্রবেশ করে তাকে অবশ করে ফেলতেছে। এখন এই হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি হয়? হিপনোটক্সিন হচ্ছে তোমার কি কি দিয়ে তৈরি হয়? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি হয়। কি কি দিয়ে তৈরি হয়?
প্রোটিন এবং ফেনল, ঠিক আছে? ওকে, আনসার হচ্ছে বি। গুড। এখন দেখো কোনটা মিথজীবিতার ক্ষেত্রে সত্য। এখন আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন যে হাইড্রা ভিরিডিসেমা নিচে মানে কোনটার সাথে মিথজীবিতা তৈরি, মানে মিথজীবী সম্পর্কে থাকে আর কি, ঠিক আছে, মিথজীবিতা প্রদর্শন করে। তাহলে মিথজীবিতার ক্ষেত্রে সত্য কোনটা? মিথজীবিতা হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম মানে একটা গঠন ওরা তৈরি করে থাকবে যার মধ্যে দুইজনে উপকৃত হবে। যেরকম মানুষদের ক্ষেত্রে মানুষ অনেক সাবলেট দেয়। ধরো আমার বাসার মধ্যে কোনো একটা এক্সট্রা রুম আছে, এখন এক্সট্রা রুম যার ধরো বাজেট একটু কম, সে চাইলেও এক্সট্রা রুমে ভাড়া নিয়ে থাকতে পারে। তাহলে ওই ভাড়া নিয়ে থাকলে আমারও লাভ হচ্ছে, আমি ভাড়া পাচ্ছি, তারও লাভ হচ্ছে, সে কমের মধ্যে থাকতে পারছে। দুজনে একটা কিচেন একটা ওয়াশরুম ইউজ করলাম, সো এই যে দুজনেই লাভবান হচ্ছে, এই সম্পর্কে তোমার মিউচুয়ালিজম। তাহলে মিউচুয়ালিজমের ক্ষেত্রে সত্য কোনটা বলো? যে উভয় উপকৃত হবে, ঠিক আছে? এখন আপনারা আমাকে নিচে কমেন্টের মধ্যে বলবেন। আচ্ছা আমি বলে দিই, হাইড্রা ভিরিডিসেম এবং শৈবাল হচ্ছে একত্রিত হয়ে ওরা তোমার মিথজীবিতা প্রদর্শন করে। তোমরা আমাকে বলবা যে শৈবাল হাইড্রা থেকে কি কি উপকার লাভ করে, সেটা জাস্ট বলবা, ঠিক আছে? যারা পড়ছেন আসলে ভালো করে। আচ্ছা এই দেখো হাইড্রার অংশ নয় কোনটা, তোমার অংশের মধ্যে কে কোন কাজ করে সেটাও প্রশ্ন করে নাই, জাস্ট প্রশ্ন করছে হাইড্রার অংশ কোনটা। তাহলে দেখো হাইড্রার মধ্যে আমরা কোষিকা পাই। তুমি হাইড্রা আঁকো এখানে একটা, তাহলে হাইড্রার মধ্যে এরকম আমরা কয়েকটা কোষিকা পাচ্ছি, তাই না? হাইড্রার মধ্যে কয়েকটা কোষিকা পাই, ওর এটা হচ্ছে তোমার দেহকাণ্ড। এখানে একটা হাইপোস্টোম থাকে, এখানে তোমার উপরে থাকে হচ্ছে শুক্রাণু, নিচে থাকে হচ্ছে তোমার ডিম্বাণু যদি ইয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে তোমার মুকুল থাকতে পারে ওর প্রজনন সময়। আর নিচে তোমার হচ্ছে কি থাকে, পদতল থাকে, যে পদতল দিয়ে ওর আটকানো থাকে। তাহলে ওর মধ্যে আমরা কোষিকা পাইলাম, হাইপোস্টোম পাইলাম, পদতল পাইলাম। সাইক্লয়েড একটা আঁশের নাম, এই আঁশকে কোনো হাইড্রার থাকবে? তাহলে হাইড্রার অংশ নয় কোনটা? সাইক্লয়েড, ঠিক আছে? 4D। গুড। আচ্ছা এখন চলে আসি হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া। হাইড্রার মধ্যে তুমি যদি বলো যে আপু একটা টপিক বলেন যে টপিক থেকে শিওরলি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে তোমার এই চলন, ঠিক আছে? হাইড্রা চলন থেকে একদম কমনলি প্রশ্ন আসে। তাহলে হাইড্রার অনেক ধরনের চলন পাই, এর মধ্যে আমাদের দুটো ইম্পর্টেন্ট চলন হচ্ছে লুপিং এবং সামারসল্টিং বা ডিগবাজি। তো লুপিং হচ্ছে ও লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য যে চলনটা থাকে সেটা হচ্ছে লুপিং। আর ও দ্রুত চলার জন্য বা সাধারণ চলন যে প্রক্রিয়াটা, ঠিক আছে, বা শর্ট ডিস্টেন্স অতিক্রম করার জন্য যে চলনটা দেখায় সেটা হচ্ছে তোমার সামারসল্টিং, ঠিক আছে? তাহলে হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? সামারসল্টিং। এই সামারসল্টিং প্রক্রিয়ার মাধ্যমে ও ওর বডির প্রায় ডাবল দূরত্ব অতিক্রম করতে পারে, লুপিং এর মাধ্যমে ওর বডির হাফ দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই যে খুবই ইজি প্রশ্ন, গ্রিক রূপকথার সাথে কার কি জড়িত? এখন দেখো তুমি শামুকের, তোমার বইয়ের মধ্যে একটাই কাহিনী আছে, ওই যে হারকিউলিস কাকে একটা দেব ইয়াকে মারে, তো ওই একটা কাহিনী আছে কৌশিকা, তাহলে হাইড্রার মধ্যে কৌশিকা ছিল। তাতে এই টাইপের খুব ইজি প্রশ্ন চলে আসে, ঠিক আছে? আচ্ছা হাইড্রা কোন ধরনের প্রাণী? হাইড্রা কি মাংস খায়? হাইড্রা কি তৃণভোজী? হাইড্রা কি মেরুদণ্ডী সর্বভোগ? আচ্ছা এখন দেখো আপনারা যারা পড়েন আপনাদের সবার কাছে, আমি জানি না আমার নিজেরও হচ্ছে ইন্টারলাইফের ভ্রান্ত ধারণা ছিল, মানে আমি জানতাম বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে না হাইড্রা কি ও কেমন মাংস খেতে পারে। আমরা যদি পড়ি যে ওর ফেভারিট খাবার হচ্ছে তোমার আর্থ্রোপড টাইপের ছোট ছোট যে প্রাসাচীয় প্রাণীগুলো থাকে সে তারা। তো মেইনলি আমাদের এখানে একমাত্র তৃণভোজী যদি তুমি বলো, সে তৃণভোজী হচ্ছে কে? ঘাসফড়িং। ঘাসফড়িং হচ্ছে ঘাস লতা পাতা খায়। আর এই যে মাংসাশী প্রাণী হচ্ছে হাইড্রা, তারপর তোমার ইভেন আমাদের রুই মাছ, সে হচ্ছে মাংসাশী প্রাণী, ঠিক আছে? আচ্ছা তো দেখো স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটা? এখন দেখো আমরা চলে আসি ঘাসফড়িং টপিকের মধ্যে। ঘাসফড়িং টপিকটা হিউজ বড়, কিন্তু আপনাদের পুরো হিউজ বড় ঘাসফড়িং এর টপিকটা লাগছে না। আমি তোমাকে বলেছি তোমার কি কি পড়তে হবে এখান থেকে। হাইড্রা ঘাসফড়িং এর টপিকের মধ্যে থেকে তোমার ফার্স্টে পড়তে হবে তুমি ওর বডিকে কয়টা ভাগে ভাগ করতে পারতেছো। এবার ওই ভাগগুলো ধরো ওর মাথার মধ্যে কি কি অংশ আছে, ওর উদরের মধ্যে কি কি অংশ আছে, বক্ষের মধ্যে কি কি অংশ আছে, ওর কয়টা শ্বাসরন্ধ্র আছে, কোথায় ধরো বক্ষের মধ্যে 2 জোড়া আছে, উদরের মধ্যে 8 জোড়া আছে, এই টাইপের একদম সুপারফিশিয়াল যে ইনফরমেশন গুলো শুধুমাত্র তুমি সেগুলো পড়বা, ঠিক আছে? দেখো আমরা সামনে এখানেই পড়তে পারবো। স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটা? তুমি দেখবা তোমার বইয়ের একদম উদরের মধ্যে ওইখানে একটা ছক আছে, ছকের মধ্যে পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং দুটো ডিফারেন্স ব্যাখ্যা করা আছে। তুমি ওই ডিফারেন্সটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই ডিফারেন্সটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ওকে? যেরকম তোমার পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে ওর নবম খণ্ডকে তোমার থাকে হচ্ছে সাবজেনিটাল প্লেট, এবং তোমার স্ত্রী ঘাসফড়িং ওর নবম খণ্ডকে কি থাকে? ওভিপোজিটর থাকে, ঠিক আছে? কি থাকে? ওভিপোজিটর থাকে, ওকে? এরপরে তোমার পুরুষ ঘাসফড়িং ওর একটা অ্যানাল সার্কি থাকে, যে অ্যানাল সার্কিটা
ও হচ্ছে তোমার স্ত্রী ঘাসফড়িংয়ের ভিতরে এন্টার করায়। তো যেহেতু তোমার স্ত্রী ঘাসফড়িংয়ের এরকম এক্সট্রা কোনো অঙ্গের প্রয়োজন হয় না, সেই জন্য তোমার স্ত্রী ঘাসফড়িংয়ে কোনো অ্যানাল সার্কি থাকে না। তাহলে দেখো পুরুষ ঘাসফড়িংয়ের নবম খণ্ডের মধ্যে আমরা কি পাচ্ছি? সাবজেন্টাল প্লেট পাচ্ছি, এবং তোমার স্ত্রী ঘাসফড়িংয়ের নবম খণ্ডের মধ্যে আমরা কি পাচ্ছি? একটা ওভিপোজিটর পাচ্ছি। দশম খণ্ডকের মধ্যে পুরুষের ক্ষেত্রে আমরা পাই অ্যানাল সার্কি, যেটা স্ত্রী ঘাসফড়িংয়ের নাই। ঠিক আছে, আচ্ছা 11তম খণ্ডকের ক্ষেত্রে তোমার হচ্ছে পুরুষগুলোর ক্ষেত্রে একটা সাবজেন্ডাল প্লেট তৈরি হয়, কিন্তু না এই স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তোমার নবম দশম খণ্ড দুইটা একসাথে মিলিত হয়ে যায়, তো আলাদা কোনো তেমন কোনো প্লেট থাকে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন দেখি কি কি পাই আমরা। স্ত্রী ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য কোনটা? অ্যানাল সার্কি থাকে না। ঠিক আছে, অ্যানাল সার্কি জীবনেও থাকবে না। ওকে, অপেক্ষিত ছোট, তুমি সবসময় মনে রাখবে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে স্ট্রিটা একটু বড় থাকে, তাহলে অবশ্যই ও ছোট না। ওর সুপ্রাঅ্যানাল প্লেট ওর কিছু থাকে না, ওর মেইনলি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি? ওভিপোজিটর। এরপর অ্যানাল সার্কি বলো, সুপ্রাঅ্যানাল প্লেট বলো, সাবজেন্টাল প্লেট বলো, যাই বলো সবগুলো কার থাকে? পুরুষ ঘাসফড়িংয়ে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে একমাত্র নামেই বুঝতে পারছি এই ওভাম ওয়ার্ডের সাথে একটাই যায়, স্ত্রী ঘাসফড়িং। আচ্ছা, ঘাসফড়িং এর শ্রবণ স্থলী তোমার কি দিয়ে আবৃত থাকে? আচ্ছা তো টার্গাম, স্টার্নাম, প্লিউরন। ওর বক্ষ বা উদর গহ্বরের সামনে একটা ইয়ার থাকে, খণ্ডক থাকে, মানে পর্দার মতো অংশ বলো, সেটা হচ্ছে তোমার স্টার্নাম। পৃষ্ঠদেশ অংশটাকে বলি আমরা টার্গাম। ঠিক আছে, এখন এই যে টিম্পেনাম পর্দা দিয়ে ওর তোমার শ্রবণ থলিগুলা ঢাকা থাকে। ঠিক আছে, এখন আপনারা আমার কমেন্টের মধ্যে বলবেন এই টিম্পেনাম পর্দাটা ওর কত খণ্ডকের মধ্যে থাকে? টিম্পেনাম পর্দাটা ওর কত খণ্ডকের মধ্যে থাকে? কমেন্টের মধ্যে বলেন। আচ্ছা, তো আমি বলে দিই, ওর শ্বাসরন্ধ্র হচ্ছে তোমার 10 জোড়া, 2 জোড়া তোমার থাকে হচ্ছে বক্ষে, বাকি 8 জোড়া থাকে তোমার উদরের মধ্যে। কিন্তু ওর যে প্রথম খণ্ডক, ওই প্রথম খণ্ডকের দুই পাশে তোমার একটা একটা করা হচ্ছে ওর শ্রবণ অঙ্গ থাকে। এই শ্রবণ অঙ্গটা ওর টিম্পেনিক পর্দা দিয়ে ঢাকা থাকে। সো টিম্পেনাম হচ্ছে তোমার ওর এই শ্রবণথলি আবৃতকারী পর্দা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা আউট অফ দ্য সিলেবাস কোয়েশ্চেন, যে কনগ্লোমেরেট গ্রন্থি কার আছে? ঠিক আছে, এখন এখন এটার ক্ষেত্রে কি করবেন আপু? এটা তো মানে আউট অফ দ্য সিলেবাস, না পারার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। দেখো 21-22 আসছে। এখন এই প্রশ্নগুলো হয় আপনি ছেড়ে দিবেন, নাহলে একটু রিস্ক নিয়ে অ্যান্সার করবেন। কিভাবে রিস্ক নিয়ে অ্যান্সার করবেন? যেটা আপনি এগুলো সম্পর্কে জানেন না। ব্যাং নিয়ে আপনার এখানে একটু ডিটেলসে পড়ানো হয়নি। হাইড্রার কোনো গ্রন্থি আপনাকে ওভাবে পড়ানো হয় না, হাইড্রার কোষগুলা পড়ছেন, কিন্তু হাইড্রার কোনো গ্রন্থি আপনি ওভাবে পড়েন নাই। সো হাইড্রা কোনো গ্রন্থি সম্পর্কে আপনি জানেন না। অক্টোপাসও আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না। আমি বলতে পারবো আমি তেলাপোকাও পড়িনি, কিন্তু আপনি তেলাপোকার ভাই ব্রাদার ঘাসফড়িং পড়ছেন, মানে 800 ফুটা পর্ব আপনাকে পড়ানো হয়েছে। সে 800 ফুটা পর্বের মধ্যে আপনি অনেক ধরনের গ্রন্থি পাইছেন। আপনি হচ্ছে ধরেন প্রোথোরাসিক গ্রন্থি পাইছেন, তো অনেকগুলো গ্রন্থির নাম পড়ছি না আমরা। তাহলে একটু রিস্ক নিয়ে এই 800 ফুটা তেলাপোকা দাগায় আসতে পারেন, বাট আমি এটা যেটা বললাম যে আউট অফ দ্য সিলেবাস কোয়েশ্চেন গুলো ছেড়ে দেওয়াটাই বেটার, রিস্ক না নেওয়াটা বেটার। ঠিক আছে, না জানলে ছেড়ে দিব। আচ্ছা, এখন দেখো তোমার মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় তোমার একটা ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে কোন ধরনের প্রতিবিম্ব দেখা দিবে? তোমাকে এখানে পুঞ্জাক্ষির মধ্যে কোন কোষ, কার মধ্যে কি পড়ে, কোনটা প্রতিসরণে কাজ করে, কিচ্ছু প্রশ্ন করেনি। খুবই ইজি ভাবে প্রশ্ন করছে। তোমাদের বইয়ের মধ্যে ছিল উজ্জ্বল আলোতে আমরা কোন ধরনের প্রতিবিম্ব দেখি, এবং মৃদু আলো বা স্তিমিত আলোতে আমরা কোন ধরনের প্রতিছবি দেখি। তাই দেখো মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা মানে কি? আলো এখন অনেক কম হয়ে আছে, তাই না? এখন অনেক কমের মধ্যে তাহলে আমরা কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পারবো? মৃদু আলো বা স্তিমিত আলোতে আমরা হচ্ছে সুপার পজিশন প্রতিবিম্ব দেখি। আর মনে রাখতাম হচ্ছে ধরো আমরা যখন রাতের বেলা কিছু দেখতে চাই তখন আমাদের ফ্ল্যাশ লাইট অন করতে হয়, তাহলে এটা একটা সুপার ক্ষমতা হয়ে গেল না? তাহলে সুপার পজিশন প্রতিবিম্ব আমরা কিসের ক্ষেত্রে দেখি? যখন আমাদের আলোটা কম থাকে। আর যখন নর্মাল থাকে তখন আমরা মোজাইক প্রতিবিম্বই দেখি, মানে আমরা না, ঘাসফড়িং দেখতে পারি। আচ্ছা, ঘাসফড়িং দেখো, ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নয় কোনটা? মুখপাঙ্গের কে কি করে এত প্রশ্ন করে না, ডিরেক্ট বলতে তোমরা মুখপাঙ্গের অংশ নয় কোনটা? তাহলে দেখো ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল। দেখি আর কারো কিছু মনে আছে কিনা বলতে পারবেন? ওর মুখপাঙ্গের অংশগুলা কি কি? ইজি তো অনেক। ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যান্ডিবলের সাথে আরেকটা মিল আছে ম্যাক্সিলা, তারপর নিচে হচ্ছে হাইপোফ্যারিংস। এই 5টা হচ্ছে মুখপাঙ্গের অংশ। তাহলে দেখো তোমার জাস্ট কি পড়তে হচ্ছে, ও প্রত্যেকটা খণ্ডকের মধ্যে বা প্রত্যেক খণ্ডকের মধ্যে কি কি আছে তার অংশগুলোর নাম পড়তে হচ্ছে, আর এক্সট্রা কিচ্ছু পড়তে হচ্ছে না। তাহলে দেখো ল্যাব্রাম, ম্যান্ডিবল, তিনটাই হচ্ছে ওর মুখপাঙ্গের অংশ। একমাত্র ট্রোক্যান্টর যেটা মেইনলি ওর পায়ের অংশ। তাহলে দেখো পায়ের মধ্যে আরো কি কি আছে? কক্সা আছে, ট্রোক্যান্টর আছে, তারপর ওদের পাকে আমরা স্যালটোরিয়াল পা বলি। এই টাইপের কিছু দেখে রাখবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, ওকে। দেখো সেম
আরশোলার মুখপাঙ্গের অংশ কোনটা? তাহলে তোমাকে তো আমি তেলাপোকা একবারও পড়াই না, আমি তোমাকে কি পড়াইছি? ঘাসফড়িং পড়াইছি, দুইটাই সেম আর্থ্রোপোডার মধ্যে। তাহলে এখন তুমি ইজিলি বলতে পারবে, এই যে একটু আমরা পড়াইছি হাইপোফ্যারিংস, ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা এবং হাইপোফ্যারিংস। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। দেখছো, একটাই টপিক, একই টপিক থেকে প্রশ্ন আসছে, খুবই ইজি প্রশ্ন। ওকে, তারপর দেখো মাশরুম গ্রন্থি থাকে তেলাপোকার, বারবারই তেলাপোকা দিয়ে প্রশ্ন করতেছে, ঠিক আছে? তাহলে বলো মাশরুম গ্রন্থি আরেকটা নাম কি? আগে বলো মাশরুম গ্রন্থি আরেকটা নাম কি, তারপর বলতেছি। আচ্ছা, তো আপনাদের ঘাসফড়িং বা তেলাপোকার আপনার একটা গ্রন্থি আছে ইউরিকোজ গ্রন্থি। আমি গ্রন্থিগুলো একটা মেমোরি দিয়ে মনে রাখতাম, ইউ লুক সো কিউট, এটা দিয়ে মনে রাখতাম। তো ইউ লুক কিউট দিয়ে বা নো ইউ লুক কিউট এটা দিয়ে মনে রাখতাম। ইংলিশ আমার এটা ছিল নেমোনিক, ধরো নো ইউ লুক কিউট, ঠিক আছে? তাহলে নো দিয়ে মনে রাখতাম হচ্ছে নেফ্রোসাইট, ইউ দিয়ে মনে রাখতাম দুইটা, একটা হচ্ছে তোমার ইউরেট কোষ, একটা হচ্ছে ইউরিকোজ গ্রন্থি, আর কিউট দিয়ে মনে রাখতাম হচ্ছে কিউটিকল, ঠিক আছে? তো এই যে আপনার ইউরেট কোষ এবং ইউরিকোজ গ্রন্থি, ইউরিকোজ গ্রন্থি আরেকটা মানে মাশরুম গ্রন্থির মধ্যে মেইনলি তোমার হচ্ছে ইউরিকোজ গ্রন্থি থাকে। তো আমাদের আর্থ্রোপোডা বলেন, আর্থ্রোপোডা পর্বে মেইনলি ওদের যে রেচন তন্ত্র ম্যালপিজিয়ান নালিকা বা ওই গ্রন্থিটার মধ্যে হচ্ছে আমাদের কি পাই আমরা? মাশরুম গ্রন্থি বা ইউরিকোজ গ্রন্থি পাই। তাহলে এটা কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে আপনার রেচন তন্ত্র, ঠিক আছে? 14 অ্যান্সার কি? ডি। 14 ডি। কোনটার অ্যান্সার সি দিতেছ? আমি তো কিছু বুঝতেছি না, নাকি আমার আমার গ্লিচ, ফেসবুকের গ্লিচ? আচ্ছা, এখন দেখেন পরিপাক তন্ত্রের কোন অংশ খাদ্য শোষণ করে, ঠিক আছে? এখন আপনি ক্রপ দেখে বুঝতে পারছেন যে আপনারা এখানে অবশ্যই ঘাসফড়িং থেকে প্রশ্ন করছেন। আমি কিন্তু খাদ্য শোষণ করে বুঝাইছি। শোষণ মানে কি? আপনার খাবার মুখ দিয়ে গৃহীত হয়ে গেছে, সেটা পরিপাক মানে ধরো লেয়ারে লেয়ারে ভাগ ভাগ হয়ে বিভিন্নভাবে পরিপাক হয়ে গেছে, এখন ওইটা লাস্টের পর্যায়ে গিয়ে শরীর থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার আগে সে শোষণ হবে। শোষণ হয় কোথায়? নর্মালি মানুষের ক্ষেত্রে কোথায় শোষণ হয়? বৃহদন্ত্রের মধ্যে শোষণ হয়, তাই না? তাহলে দেখো ওরও খাবারটা শোষণ হবে কোথায়? এই যে ওর যে পশ্চাৎ গ্রন্থি সেগুলোর মধ্যে, তোমার ইলিয়ামের মধ্যে ওরটা শোষণ হবে। শোষণ হওয়ার পর তোমার কি হবে? রেকটাম দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে আবার স্টমাক অ্যাড করছে, এটা আসলে ডাবল প্রশ্ন, তোমার 3 নাম্বার চ্যাপ্টার প্লাস 2 নাম্বার চ্যাপ্টার মিক্স কোয়েশ্চেন। ক্রপটা দিয়ে ওরা আবার ঘাসফড়িং এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট নর্মালি মানুষের ক্ষেত্রে তোমার স্টমাক বা পেটের পাকস্থলের মধ্যে কি হয়? আমাদের প্রোটিন জাতীয় খাদ্যগুলো পরিপাক হয়, এরপরে ফাইনালি বৃহদন্ত্রের মধ্যে গিয়ে ও শোষিত হয়। শোষিত হওয়ার পরে রাফেস টাফে সবকিছু বাদ দিয়ে রেকটাম দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? আমার খাবার শোষিত হয় কোথায়? ইলিয়ামের মধ্যে। ওকে, একটা খুব পেইড কোয়েশ্চেন ছিল না, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় কোথায়? জেজুনাম নাকি ইলিয়াম? ঠিক আছে, সবচেয়ে বেশি শোষিত হয় কিন্তু ইলিয়াম, কিন্তু অনেক বছর ধরে আমরা পড়ে আসছি কিসে? ইয়ার মধ্যে। আচ্ছা যাই হোক, দেখো র্যাপডোম কিসের অংশ? র্যাপডোম কিসের অংশ? তাহলে দেখো আবারও ওই সেম, তোমার কে কোথায় কি পড়ছে তোমার কিচ্ছু লাগতেছে না। তাহলে দেখো ওর যে আমরা যে ওর ওমাটিডিয়াম বা ওর যে সরলাক্ষীটা পড়ি, ঠিক আছে? ওর সরলাক্ষীর মধ্যে জাস্ট পার্ট গুলা কি কি, জাস্ট পার্ট গুলা কি কি এবং পার্ট গুলা কাজ যদি পড়তে পারে আরো প্লাস পয়েন্ট। তাহলে দেখো ওর ওমাটিডিয়াম বা ওর সরলাক্ষী, সরলাক্ষীর পার্ট গুলা তোমার ধরো হচ্ছে র্যাপডোম আছে, ক্রিস্টালাইন কোন আছে, ক্রিস্টালাইন কোন কোষ আছে, ঠিক আছে, রেটিনুলা সেল আছে। তাহলে দেখো ওমাটিডিয়ামের পার্ট হচ্ছে তোমার এই র্যাপডোম। জাস্ট আমরা এখান থেকে এইটুকু দেখবো, ঠিক আছে? এবার চলে আসি, নিচের কোনটা ঘাসফড়িং এর বক্ষের অংশ নয়? ঠিক আছে, নিচের কোনটা ঘাসফড়িং এর বক্ষের অংশ নয়? আচ্ছা, তো দেখো ওর বক্ষকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ধরো ফার্স্টের পার্টকে আমরা বলি প্রোথোরাক্স, এরপর পার্টটা তোমার হচ্ছে মেজোথোরাক্স, এরপর হচ্ছে মেটাথোরাক্স। এখন বলতে পারো আপু প্রোনোটাম জিনিসটা কি? প্রোনোটাম হচ্ছে কি? ওর আমরা বলছিলাম যে ওর সামনের দিকে অংশটাকে আমরা বলি স্টার্নাম, পিছন দিকে অংশটাকে বলি টার্গাম, এবং পাশের দিকে অংশটাকে বলি প্লিউরন। তো ওর যে প্রথম খণ্ডক, ওর প্রথম খণ্ডকের টার্গামটা এত বড়, যেহেতু অনেক বড়টা আসলে অনেকটুকু যে এরিয়া কভার করে ফেলে, এই জন্য আমরা প্রথম অংশের মানে প্রথম খণ্ডকে টার্গামের বড় অংশটার নাম দিচ্ছি প্রোনোটাম। তো হ্যাঁ, প্রোনোটাম একটা সেন্সে তোমার বক্ষের অংশ, বাট বক্ষকে যদি আমি ক্লাসিফিকেশন করি, প্রোনোটাম কখনো আসবে না ক্লাসিফিকেশন, কারণ ও হচ্ছে একটা প্রথম খণ্ডকে টার্গামের বড় অংশ, যেন আমরা নাম ওর একটা স্পেশাল নাম দিছি, বাট ও বেসিক্যালি কিন্তু একটা টার্গাম, ঠিক আছে? তাহলে প্রোনোটাম হচ্ছে বাদ পড়বে। আমাদের ঘাসফড়িং এর বক্ষের অংশ নয় কোনটা? বক্ষের অংশ কোনটা কোনটা? প্রোথোরাক্স, মেজোথোরাক্স এবং মেটাথোরাক্স, ঠিক আছে? অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, ঠিক আছে? এরপর দেখো আরশোলার প্রধান রেচন অঙ্গ কোনটা? নেফ্রন? না, নেফ্রন করাটা বা আমাদের মতো প্রাণীদের।
নেফ্রিডিয়া না নেফ্রিডিয়া নামক কোষ কার ছিল বলো, কমেন্টের মধ্যে তোমরা বলো। এটা ফ্রেম হবে না, ফ্লেম কোষ হবে, ফ্লেম সেল। ফ্লেম সেল আমরা কার মধ্যে পাই? প্লাটিহেল মিথেসে বলতে। দেখো এটা বাজছে, এটা বাজছে, একটাই বাকি থাকে ম্যালপিজিয়ান টিউবিউলস বা ম্যালপিজিয়ান নালিকা, যেটা আমাদের আরশোলায় বা ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গ। তাহলে দেখো এই একটা রেচনের টপিক থেকে কতগুলো প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? তাহলে দেখো তিনটা টপিক, তিনটা প্রশ্ন জাস্ট একটা টপিক থেকে আসে, বুঝতে পারছো টপিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ কি ধরনের? আচ্ছা, তো এখানে বাকি সাইফোনিং আমরা একটা জায়গায় পাইছি, ওই যে ইউরোকরটার মধ্যে, এটা বাদই পড়ে স্পঞ্জি, সে পরিফেরা বাদ। টিআরসি এবং সাকিং এগুলো হচ্ছে তোমার মানে চোষক অঙ্গ কার মধ্যে ছিল? প্লাটিহেল মিথেসা বলছে, এটা অবশ্যই বাদ যাবে। একমাত্র আমাদের প্রশ্ন মানে বইয়ের মধ্যে বড় বড় লাইনে লিখাই আসছে ঘাসফড়িংয়ের মুখভাঙ্গ হচ্ছে ম্যান্ডিবুলের ধরনের, ঠিক আছে? আমাদের যে ম্যান্ডিবল আছে যেখানে চাবাই যে আমরা, মানে চর্বণ উপযোগী মুখপাঙ্গ বলা হচ্ছে ম্যান্ডিবুলের ধরনের। তো ঘাসফড়িং যেহেতু খাবারটাকে চাবাচ্ছে, এই জন্য ওর মুখপাঙ্গ কি ধরনের? ম্যান্ডিবুলের ধরনের, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এই দেখো আবারও সেম প্রশ্ন, ম্যালপিজিয়ান নালিকা ভূমিকা কিসে পালন করে? দেখছো একই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে, কিসে পালন করে? রেচনে। একটা টপিক কতগুলো প্রশ্ন। চলে আসছে আমরা রুই মাছের মধ্যে। এখন দেখো রুই মাছ তোমার ঘাসফড়িং এর হৃৎপিণ্ডকে কি ডাকি? নিউরোজেনিক হার্ট ডাকি, নিউরোজেনিক হার্ট, ঠিক আছে? আর আমরা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডকে কি ডাকি? ভেনাস হার্ট। আচ্ছা, তো ভেনাস হার্ট বলতে বা হচ্ছে তোমার নিউরোজেনিক হার্ট, ঘাসফড়িং এর যে হৃৎপিণ্ডটা, ওইটা তোমার ধরো মানুষের যেরকম একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডটা স্টিমুলেট হচ্ছে, ওটার ক্ষেত্রেও সেম, এই জন্য ওটা আমরা রেখেছি নিউরোজেনিক হার্ট। আর তোমার এই যে রুই মাছ বা মাছের ক্ষেত্রে ওদের জাস্ট দুটা প্রকোষ্ঠ থাকে, এই দুটা প্রকোষ্ঠের মধ্যে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড রক্ত প্রবাহিত হয়, এই জন্য ওদেরটা আমরা কি ডাকি? তোমার ভেনাস হার্ট ডাকি, কারণ আমরা জানি আমাদের শুধুমাত্র শিরা দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিচালিত হয়। আর দেখো কার্বন ডাইঅক্সাইড কোথায়? কার্বন ডাইঅক্সাইড রক্তটা থাকে হেপাটিক ধমনীতে থাকে, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে থাকে, নাকি হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে। তো সবসময় মনে রাখবা ওর ভিতরে, যেহেতু আমি ওকে ভেনাস হার্ট ডাকতেছি, তাহলে ওর ভিতরে কার্বন ডাইঅক্সাইড রক্তটা প্রবেশ করবে, তারপর ওটা ডিঅক্সিজেনেট হয়ে অক্সিজেনযুক্ত রক্তটা বের হয়ে আসবে। তাহলে ওর অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মধ্যে হচ্ছে আমরা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পাবো। বহির্বাহীর মধ্যে আমরা কি পাবো? অক্সিজেন যুক্ত রক্ত পাবো। তুমি যদি তোমার বইটা দেখে খেয়াল করো, বই দেখবা সুন্দর করে ছবিটা দেওয়া আছে, দেখবা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী ক্ষেত্রে ব্লু কালার করা, ব্লু কালার মানে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিক্স, এবং দেখবা বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী ক্ষেত্রে রেড কালার করা, রেড কালার করার মানে হচ্ছে তার মধ্যে তোমার অক্সিজেন যুক্ত রক্ত আছে, ঠিক আছে? তাহলে আমাদের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মধ্যে আমরা কি ঢুকতেছে? কার্বন ডাইঅক্সাইড রক্তটা ঢুকতেছে, তারপর সেটা পরিশোধিত হয়ে তোমার অক্সিজেন যুক্ত রক্তটা বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীতে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার 21 এর অ্যান্সার হচ্ছে বি। ওকে, মুখস্থ অ্যান্সার বলো না, বুঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা 22 দেখো রুই মাছের পটকা এবং অন্ন নালী সেটা কোন ইয়ার মাধ্যমে যুক্ত আছে, ঠিক আছে? তো ওর যে পটকাটা ব্রাঙ্কিওস্টেকাল পর্দা দিয়ে ঢাকা থাকে, এবং ওর পিছনে হচ্ছে তোমার অন্ন নালী, এই দুইটার মাঝখানে একটা নিউম্যাটিক নালী থাকে, ঠিক আছে? এই নিউম্যাটিক নালীটা ওকে ব্যালেন্স ঠিক রাখতে হেল্প করে। ও যে তোমার মানে নদীর মধ্যে ফ্লোট করতেছে, যদি ও ব্যালেন্সটা ঠিক রাখে, এই ভারসাম্যটা বজায় হচ্ছে এই নিউম্যাটিক নালী, ঠিক আছে? যেরকম আমাদেরও কিন্তু ইউস্টেশিয়ান টিউব থাকে, ইউস্টেশিয়ান টিউবটা কিন্তু আমাদের ভারসাম্যের ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি ইউস্টেশিয়ান টিউব নিয়ে ডিটেলসে বলবো না। আচ্ছা, তো দেখো তাহলে ওর পটকা এবং অন্ননালীকে যুক্ত করে কে? এই নিউম্যাটিক নালী। ওকে, তারপর চলে আসছে এই যে রুই মাছের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া? দেখছো টপিক একটাই, বারবার একই প্রশ্ন। ওর বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, ওর অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 4 জোড়া। এরপরে রুই মাছের ব্রঙ্কিয়াল ধমনী, দেখছো বহির্বাহী, একই প্রশ্ন। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কত জোড়া? 4 জোড়া, একই প্রশ্ন। তারপর দেখো রুই মাছের হৃৎপিণ্ডে, দেখো রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি হার্ট ডাকি? এই যে মাত্র তোমাকে বলেছিলাম ভেইন হার্ট ডাকি, ইজি প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয় বলে। তারপর দেখো রুই মাছের হৃৎপিণ্ডে আমরা কোনটা পাবো না? সাইনাস আর ভেনোসাস পাবো, ছবিটা দেখবা, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম থাকে, ভেন্ট্রিকল থাকে। এটা কোনো পার্ট না, বাট একটা উপাঙ্গের মধ্যে থাকে আর কি। তাহলে সাইনাস ভেনোসাস আছে, অ্যাট্রিয়াম আছে, ভেন্ট্রিকল আছে, কোনাস আর্টারিওসাস নাই। ওর মধ্যে বালবাস আর্টারিওসাস আছে, বাট কোনাস আর্টারিওসাস নাই, ঠিক আছে? কোনাস আর্টারিওসাস মানুষের থাকে আসলে। আচ্ছা, তারপর রুই মাছের বায়ুথলি, এই বায়ুথলিটা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? রুই মাছের বায়ুথলি হচ্ছে তোমার 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো
এই দুইটা টপিক, একটা হচ্ছে তোমার ওর পার্ট গুলো কোন খণ্ডের মধ্যে কি কি আছে, তারপর হচ্ছে ধরো ওর এই যে শ্বসনের পার্টগুলো থেকে একদম সুপারফিশিয়াল প্রশ্ন, বায়ুথলি নিয়ে কয়েকটা প্রশ্ন, তারপর তোমার হচ্ছে ওই যে ওর হার্ট নিয়ে একদম সুপারফিশিয়াল কয়েকটা প্রশ্ন, তাহলে ওর কয় প্রশ্ন বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানেও তোমার সবগুলো অ্যান্সার দেওয়া আছে। সো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আমার 11টা পর্যন্ত নেওয়ার নিয়ত ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত এই ভোটের এক্সাইটমেন্ট বাদেও বসেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিকমতো পড়াশোনা করেন। আমি পিডিএফটা এখনই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি। পিডিএফটা এখনই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।